আচ্ছা, ওকে। আজকে আমরা কি করব যদি আগে বলি, সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রিয়েক্ট জেএসএক্স, সরি, রিয়েক্ট স্ট্রাকচার অ্যান্ড জেএসএক্স ইন ডিটেলস। ঠিক আছে। এখন আপনাদেরকে তো ডম মনে হয় পড়াইছিলাম, আমার যতটুকু মনে পড়ে। আশা করি কিছুটা হলেও মনে থাকবে আপনাদের। আজকে আমরা একটু ছোট করে ডম দেখব, কারণ হচ্ছে ডম থেকে কেন রিয়েক্ট, ঠিক আছে, এই কোশ্চেনটা জানার জন্য। ঠিক আছে, এই কোশ্চেনের আনসারটা জানার জন্য। ঠিক আছে, আমরা কেন ডম বাদ দিয়ে রিয়েক্ট করতেছি। ঠিক আছে, তো আমরা শুরুতে এটা দেখব যে ডম করতে গেলে আমাদের কি কি প্রবলেমে আমরা পড়তে পারতাম এবং কিভাবে ওইটা রিয়েক্টে শিফট হয়েছে। ঠিক আছে, এবং আজকে ক্লাসের শেষের দিকে হচ্ছে আমরা কি করব, একটা রিয়েক্ট প্রজেক্ট ইনস্টল এবং সেট আপ করার চেষ্টা করব, যাতে কি আমরা নেক্সট ক্লাস রিয়েক্ট দিয়ে শুরু করতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা আগের মতোই যেটা করব সেটা হচ্ছে প্রথমত একটা এইচটিএমএল ফাইল নিব আর কি। ঠিক আছে, ধরেন নাম দিলাম হচ্ছে index.html। ঠিক আছে, আমরা ছোটখাটো কিছু কাজ করার চেষ্টা করি ফেলি আগে একটু তাড়াতাড়ি। ধরেন কি করব, আমি আগে হচ্ছে একটা লাইভ সার্ভার দিয়ে একটু ওপেন করি। ঠিক আছে, লাইভ সার্ভার দিয়ে ওপেন করে এটাকে আমি কি বলে এটা এক সাইডে রাখার চেষ্টা করি আর কি। ঠিক আছে, এটাকে একটু জুম করি। আর এটা যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। আমি প্রথমত যে কাজটা করব হচ্ছে এখানে আমি একটা ছোট এক্সাম্পল আমরা আগে সেট করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আরে ভাই, একটা ডিভ নিলাম, ধরেন একটা কাউন্টার বানাবো আমরা ছোটখাটো। ঠিক আছে, H1 কাউন্টার আছে। আর একটা ডিভ নিলাম, যেখানে হচ্ছে আমি কাউন্টারের ভ্যালুটা লিখলাম। তারপর হচ্ছে আরো একটা ডিভ নিলাম। ঠিক আছে, এখানে একটা বাটন নিলাম স্বাভাবিক। কাউন্টার যেহেতু করবে, আমাদের কাউন্ট ইনক্রিমেন্ট আমাদের করতে হবে, তাহলে আমরা এখানে একটা ছোটখাটো বাটন রাখলাম যেটা হচ্ছে ইনক্রিমেন্ট করবে আর কি। ঠিক আছে, তো আহামরি তেমন কিছু না। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে ছোটখাটো আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু করে স্টাইল করার দরকার আছে। থাক, না করি, এতটুকুই থাক। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এটাকে কি করতে চাই, এটাকে যদি হচ্ছে ইন্টারেক্টিভ করতে চাই, অর্থাৎ এখানে ক্লিক করলে কাউন্টটা বাড়বে কমবে, অথবা আমরা এখানে ইনক্রিমেন্ট যেহেতু করতেছি, শুধু সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি, তো আমাদের এখানে জাভা স্ক্রিপ্ট লাগবে। তো জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে কি করব, বডির উপর আমাদের একটি স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া লাগবে। ঠিক আছে, আপনাদেরকে একটা রিক্যাপ দিচ্ছি আর কি। ঠিক আছে, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া লাগবে, যেখানে হচ্ছে সোর্সের মধ্যে আমাকে কি করতে হবে, এই ফাইলের নামটা বলে দিতে হবে। আমি জাভা স্ক্রিপ্টের ফাইলের নামটা দিব হচ্ছে script.js। ঠিক আছে, কপি করে নিলাম। এখানে একটি script.js নামের একটা ফাইল নিলাম আর কি। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা লিখে দিচ্ছি ফাইলের নামটা, এটা কি হয়ে গেছে এখন, কানেক্ট হয়ে গেছে দুইটা। ঠিক আছে, তো এগুলো আমরা জানি। তাহলে এখানে প্রথমত কি করতে হয়, প্রথমত হচ্ছে আমাদের দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস আমরা এখানে কি করব, চেঞ্জ করব। কোন দুইটা জিনিস? একটা হচ্ছে এই যে লেখাটা, অর্থাৎ এটা ইনক্রিমেন্ট করলে এটা বাড়বে। আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট বাটনটা। ঠিক আছে, ইনক্রিমেন্ট বাটনটা ক্লিক করলে এটা এক এক করে বাড়বে। তার মানে এই দুইটা জিনিস আমার থেকে ধরা লাগবে। ঠিক আছে, তো আমরা কিভাবে ধরতাম, কনস্ট বাটন ডকুমেন্ট। ঠিক আছে, ডট হচ্ছে কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, তো এগুলা কিভাবে কি কোনটা কি কাজ করে এগুলো আমরা আগেই মানে আলোচনা করছি আর কি। ঠিক আছে, এখন এরকম ডিটেলসে যাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এখন ডম লাগবে না, আমাদের রিয়েক্ট লাগবে। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ডম থেকে রিয়েক্টে শিফট করে ফেলবো। তাও বলে দিই, কোয়েরি সিলেক্টর অথবা গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এগুলো দিয়ে কি করতাম আমরা, এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের এই যে এই আগে ধরতাম আমাদের যে এইচটিএমএল ট্যাগগুলো আছে, ট্যাগগুলোকে আমরা ধরতে পারতাম আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে হ্যাশ বাটন লিখলাম, হ্যাশ দিয়ে আমরা জানি আইডি বুঝাই। ঠিক আছে, অর্থাৎ আমাকে কি করতে হবে, এই বাটনটা আমার এখানে লিখতে হবে আর কি। ঠিক আছে, অর্থাৎ আমার এই বাটনের মধ্যে একটা আইডি দিতে হবে, যে আইডির মধ্যে আমরা কি দিব, ওই নামটাই দিব, অর্থাৎ ওখানে যে নাম দিছে এখানেও সেম নামই দেওয়া লাগবে আর কি। ঠিক আছে,
তো সিমিলার ভাবে আমার থেকে কি লাগবে, আমার থেকে এই যে কাউন্টটাকেও ধরতে হবে। ঠিক আছে, ধরুন আমরা এখানে নাম নিলাম হচ্ছে কাউন্ট, এবং এখানেও নাম দিলাম হচ্ছে কাউন্ট আর কি। তাহলে আমার কোথায় কি করা লাগবে, এই জায়গাতে এসে এখানেও একটা আইডি দিলাম, এবং এখানে নাম দিয়ে দিলাম কি কাউন্ট। তার মানে আমি এখন এই ডিভটাকেও ধরে ফেলছি এবং এই বাটনটাকেও ধরে ফেলছি। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে ধরাধরির কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে লজিকটা লিখবো। লজিকটা কি, সিম্পল লজিক, ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করলে কি করবে, এটা ইনক্রিমেন্ট হবে আর কি। তো এটা ধরা করার ওয়ে কি, ওয়েটা হচ্ছে আমার এই বাটনের মধ্যে একটা লিসেন অ্যাড করতে হবে। ঠিক আছে, একটা ইভেন্ট লিসেন করতে হবে, যেটা হচ্ছে কি বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এরকম একটা জিনিস ছিল আমরা আগেই দেখছি। এখানে আমরা কি করব, কোন ধরনের ইভেন্ট ট্রিগার করবো, এখানে ক্লিক ইভেন্ট, তাই না, কারণ ক্লিক করলে বাড়ে। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে ক্লিক, এবং আমাকে এখানে কি করতে হবে, একটা ফাংশন লিখতে হইতো, যে ফাংশনে কি হবে, যে ফাংশনে হচ্ছে আমার লজিকটা আমরা লিখবো আর কি। ঠিক আছে, অর্থাৎ কি এই বাটনটাতে ক্লিক করলে কি হবে, এই জিনিসটা আমি কোথায় লিখবো, এই ফাংশনের মধ্যে লিখবো। তাহলে এখানে বাটনটাতে ক্লিক করলে কি হবে, ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি করা লাগবে, আমার এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমার এখানে আমি ইনিশিয়ালি, যেহেতু কি ইনিশিয়ালি জিরো আছে এখানে, বাট এটা তো জিরো আমরা কি ডাইনামিক্যালি সেট করি, এটা স্ট্যাটিক ভাবে এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে এই জন্য আমার থেকে কি করতে হবে, এখানে আমার থেকে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে এটা সরাই দিতে পারি। ঠিক আছে, জিরোটা আমি সরাই দিলাম, তাহলে চলে গেছে। ঠিক আছে, এখন এই জায়গাতে আমি ধরেন উপরে লিখলাম হচ্ছে লেট, অথবা কনস্ট, লেট লেখা উচিত কারণ যেহেতু চেঞ্জ হবে। লেট নাম্বার ইজ ইকুয়াল টু জিরো লিখলাম, এবং এই জায়গাতে এসে কি করলাম, কাউন্ট ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার। ঠিক আছে, এই জিনিসটা আমি কি বলে দিলাম। তাহলে এখন যদি আমি এখানে ইনক্রিমেন্টে ক্লিক করি, তাহলে আমার এখানে কি জিরো চলে আসে। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমি এই কি করছি, আমি হচ্ছে এই কাউন্টটাকে ধরে, কাউন্ট হচ্ছে একটা অবজেক্ট বানাই ফেলছে, কারণ কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা আমাকে কি দিছে, একটা অবজেক্ট রিটার্ন করছে, ডকুমেন্ট অবজেক্টটাকে, যেটা আমরা আগেই দেখছি। ঠিক আছে, কারণ এই যে ব্রাউজারের কথা বলি আমরা, ব্রাউজার তো জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি। ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট সবকিছুকে কি দিয়ে হ্যান্ডেল করতে পারে, অবজেক্ট দিয়ে হ্যান্ডেল করতে পারে আর কি। ঠিক আছে, তাহলে কাউন্ট অবজেক্টটার মধ্যে আমাকে টেক্সট কন্টেন্ট নামের একটা জিনিস দিছে, যেটা আসলে কি, এটা আসলে হচ্ছে এই যে ডিভ এর ভিতরে যে জিনিসটা থাকে। ঠিক আছে, আমি যদি এখানে ধরেন টেক্সট কন্টেন্ট না দিয়ে অন্য কিছু দিতাম, যেমন ধরেন কি কি আছে আরো, এখানে যদি আমি দেখি তো অনেক কিছুই আছে, একটা ডিবের মধ্যে যা যা থাকতে পারে আর কি, যেমন ধরেন হচ্ছে যে এখানে অনেক কিছুই আছে, কি দেখাবো, যে ইনার এইচটিএমএল আছে, অর্থাৎ আপনি যদি কোনো এইচটিএমএল কন্টেন্ট দিতে চান, যেমন ধরুন এখানে যদি পি ট্যাগ দিতে চান, যেমন আমি যদি ইনার এইচটিএমএল, তাহলে আমি এখানে নাম্বার না দিয়ে এখানে একটা পি ট্যাগ দিতে পারতাম। ঠিক আছে, ধরেন পি ট্যাগ দিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ইনক্রিমেন্টে ক্লিক করলে কিছু হবে না এখন, কারণ হচ্ছে যে কাউন্ট ডট ইনার এইচটিএমএল, আচ্ছা পি ট্যাগ, ওকে, কাউন্ট বাটনে ক্লিক করলে ইনার এইচটিএমএল অথবা হচ্ছে ইনার টেক্সট না ইনার এইচটিএমএল দিতে হবে। ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করলে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, ওকে, আইডি ডট কাউন্ট, কাউন্ট ডট ইনার এইচটিএমএল, এখানে ক্লিক করলে এখানে একটা পি ট্যাগ আসার কথা ছিল, বাট পি ট্যাগটা আসলে আমি নর্মালি দেখি হ্যালো ওয়ার্ল্ডই। এখন যদি ক্লিক করি তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। আচ্ছা, ওকে, এটা নিয়ে একটু আহ, দেখতে হবে। যেটাই হোক, আমরা আপাতত টপিক ওটা না, ঠিক আছে, টপিক থেকে সরে না যাই আর কি, এটা অন্য কোনো বা সময় দেখা যাবে। স্ট্রিং এর ভিতরে যদি ট্যাগ গুলা দেন তখন কি কাজ করবে? H1 যদি দেন। স্ট্রিং এর ভিতরে ট্যাগ দিব না, স্ট্রিং এর ভিতরে ট্যাগ দিব না, স্ট্রিং এর এটা এভাবে দিতে হয় আসলে। এটা আহ কি হলো, চলে গেলে কেন, আপনারা কি আছেন? হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা, না এখানে ইনার স্টেমিলো তো ছিল। আহ, আচ্ছা, এটাই হোক, এটা নিয়ে আপাতত মাথা না ঘামাই। যেটা করতেছিলাম আমরা সেটা হচ্ছে কি টেক্সট কন্টেন্ট ছিল না, টেক্সট কন্টেন্ট এখানে কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম হচ্ছে নাম্বার। ঠিক আছে, এটা আমরা দিয়েছিলাম আর কি। আচ্ছা, যেটাই হোক, তো এখানে
যেহেতু ইনিশিয়ালি জিরো সেট করছি আমরা, ঠিক আছে, এটা কি ইনিশিয়াল স্টেট যদি আমি বলি, ঠিক আছে, নাম্বারের ইনিশিয়াল স্টেট কি, সরি কাউন্টের ইনিশিয়াল স্টেট কি, জিরো। যখন আমি অ্যাড ইভেন্ট ডিজাইনে ক্লিক করছি তখন এটা কি সেট হয়ে গেছে জিরো। এখন আমাকে এটা বাড়াইতে হবে, তাহলে বাড়ানোর জন্য সিম্পল একটা কাজ করবো আমরা এখানে, সেটা হচ্ছে কি নাম্বার প্লাস প্লাস করে দিলেই হচ্ছে, কারণ যখনই ক্লিক করবে তখনই বারবার বাড়বে। তাহলে এখানে ক্লিক করতেছি, দেখেন বাড়তেছে, ঠিক আছে, 1 2 3 4 5 6, যদি দেখা না যে আমি একটু বড় করি, ঠিক আছে। তো এটা সিম্পল আমাদের কি ছিল, এটা সিম্পল আমাদের ছিল হচ্ছে একটা আপনার এই জাভা স্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন, আর কিছুই না, ঠিক আছে। এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রবলেমটা কোথায়, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে যদি আমার এখানে ধরেন একটা কাউন্টার না থেকে দুইটা কাউন্টার থাকতো, তখন আমরা কি করব। তখন আমার থেকে কি করতে হবে, তখন আমার থেকে ধরেন এই জিনিসটা এতটুক ধরেন এই এটা কপি করে নিচে আমি আরেকটা নিলাম, ঠিক আছে। এখানে ধরেন এটাকে দিলাম হচ্ছে কাউন্টার ওয়ান, এটাকে দিলাম হচ্ছে কাউন্টার টু, এই নামগুলো দিলাম কাউন্টার ওয়ান বাটন ওয়ান, কাউন্টার টু বাটন টু, ঠিক আছে। তারপর আবার আমার থেকে কি করা লাগবে, ধরেন এক্ষেত্রে এটা ডিক্রিমেন্ট করবো, আচ্ছা না ইনক্রিমেন্টে করি থাক। এখানে আমার থেকে আবার এগুলাকে কি করা লাগবে, ডাবল ডাবল করা লাগবে দুইটাকেই, ঠিক আছে। বাটন ওয়ান কাউন্ট ওয়ান, বাটন টু কাউন্ট টু, ঠিক আছে। এখানে বাটন ওয়ান বাটন টু কাউন্ট টু, ঠিক আছে। সিমিলারলি এখানেও কি করা লাগবে, বাটন ওয়ান কাউন্ট ওয়ান এভাবে করা লাগবে আর কি। তারপর আমার থেকে কি করতে হবে, জিনিসটা আবার কপি পেস্ট করতে হবে, বাটন টু কাউন্ট টু, ঠিক আছে, এভাবে ভাই করতে একটা হবে। কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই ভাই যে কুয়েরি সিলেক্টরের জায়গায় গেট এলিমেন্ট ভাই আইডি দিয়ে করা কোনো যাবে? প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কোয়েরি সিলেক্টর কি করে, আপনার ফার্স্ট এলিমেন্টটাকে নেয়, অর্থাৎ বাটন ওয়ান দিয়ে সে যে এলিমেন্টটা প্রথমে দেখবে ওইটাকে সে নিবে, এটা হচ্ছে কোয়েরি সিলেক্টরের কাজ আর কি, ঠিক আছে। আচ্ছা, যেটাই হোক, টপিক থেকে ছুটে গেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম হচ্ছে ধরেন শুরুতে একটা আপনার কাউন্টার ছিল, আপনি আর একটা কাউন্টার বানাতে যাচ্ছেন, এখন এই জন্য কি করা লাগছে, আপনার সবগুলোকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে 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 কাজ করা লাগছে। তো এটা কি অবশ্যই ঝামেলা, ঠিক আছে না, অর্থাৎ আমি দুটোটার কাজ কিন্তু সেমই, ঠিক আছে, দুটোটার কাজই করা ইনক্রিমেন্ট করা কাউন্টটাকে, আর কিছুই না। তো আমি যদি এভাবে যদি আমার আরো কাউন্টার থাকে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন পেজে বিভিন্ন কাউন্টার থাকে, তাহলে আমার কি করতে হবে, যতটা কাউন্টার আছে সবগুলো যেন আলাদা আলাদা করে এভাবে করে করে কাজটা করতে হবে। তো এটা একটা কি প্রবলেম, এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করে হচ্ছে কি রিয়েক্ট, ঠিক আছে। রিয়েক্টকে আমরা কি করতে পারি, আমরা একটাই কাউন্টার বানাবো, ওইটাকে আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা কেমনে করে আমরা একটু পরে দেখবো, বাট আপাতত এতটুকু মানে প্রবলেমটা বোঝা গেছে। আমরা ডম কেন ইউজ না করে, আরো অনেক প্রবলেম মানে আছে, ঠিক আছে। আহ, আরো অনেক প্রবলেম আছে, যেটা হচ্ছে যেমন ধরেন এই যে কি করা লাগতেছে, আমার আমার এইচটিএমএল আমি এক জায়গায় লিখতেছি, আমার লজিক বিল্ডিং গুলো আমি আরেক জায়গায় করতেছি, এটা একটা পেইন। অর্থাৎ কি জাভা স্ক্রিপ্ট দিয়ে আমি কি করতে পারতেছি না, এইচটিএমএল কে লিখতে পারতেছি না, এটা একটা ঝামেলা, ঠিক আছে। বাট রিয়েক্টে ওইটাও কি আছে, সলিউশন আছে আর কি, সেটা হচ্ছে কি আমরা যা শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট করবো, ওইটা একই সাথে এইচটিএমএল সিএসএস যা যা আছে সবগুলো একসাথে কম্বাইন করে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায় আর কি, ঠিক আছে। বাট মেজর ইস্যু হচ্ছে এটা যে কি আমরা রিউজ করতে পারি না ডম ম্যানিপুলেশন করলে, ডম দিয়ে কাজ করলে আর কি, ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো বাট এটা কি হবে না, রিউজেবল হবে না জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কে সলভ করে, রিয়েক্ট সলভ করে আর কি। তো আমরা এখন যেটা করব, আমরা এখন দেখবো হচ্ছে রিয়েক্ট কিভাবে জিনিসটাকে সলভ করতে পারে আর কি, ঠিক আছে। তার আগে আমরা এখানে কিছু আহ, না আমরা ওইটাই দেখবো। আমরা প্রথমত হচ্ছে এখন আমি এখন আমি যে রিয়েক্টটা করবো এটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েক্ট না আর কি, আমরা অ্যাকচুয়ালি রিয়েক্ট এভাবে করবো না, বাট এটা হচ্ছে ডম থেকে রিয়েক্টে শিফট কিভাবে হয়েছে আমি ওটা দেখানোর জন্য, ঠিক আছে। ওকে, তাহলে একটা কাজ করা যাক, কি করতে পারি, ধরেন আমি এখানে আরেকটা এইচটিএমএল নিই, ধরেন এখানে নিলাম হচ্ছে রিয়েক্ট ডট এইচটিএমএল, নাম যেভাবে দিতে হবে এরকম কোনো কিন্তু কোনো কথা নাই আর কি, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি আপাতত জিনিসটা আলাদা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে, ধরেন এখানে নাম দিলাম হচ্ছে রিয়েক্ট, ঠিক আছে, তবে রিয়েক্ট কাউন্টার ইউআই, ঠিক আছে। তাহলে এখানেও কি হবে, আমি যদি রিয়েক্ট ডট এইচটিএমএলটাকে যদি ওপেন উইথ লাইভ সার্চ ওপেন করি, তাহলে উপরে হচ্ছে কি করবে, রিয়েক্ট কাউন্টার ইউআই দেখাবে আর কি, ঠিক আছে, এটা নতুন কিছু না। আচ্ছা, এখন আমি এখানে আরো কিছু জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমরা যেটা করব, আমাদের এখানেও অবশ্যই কি করা লাগবে, এখানেও আমাদের স্ক্রিপ্টটা অ্যাড করা লাগবে, স্ক্রিপ্ট, ঠিক আছে। এখানে আমি যেটা করি সেটা হচ্ছে সোর্সের মধ্যে ডট স্ল্যাশ রিয়েক্ট ডট জেএসডি, ঠিক আছে। নাম যেভাবে দিতে হবে বলে এরকম কোনো কথা নাই, আমি জাস্ট বোঝার জন্য দিলাম আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমার রিয়েক্ট ডট রিয়েক্ট ডট জেএস
আমি আমি একটা ফাইল ক্রিয়েট করলাম আর কি, ঠিক আছে। এখন আমি এখন যা যা করব এটা একটু মাথার মধ্যে রাখবেন, কারণ আমি যখন অ্যাকচুয়ালি রিয়েক্ট সেট আপ করবো, ইনস্টল করবো, তখন আমি আপনাদেরকে এখন যে জিনিসটা করতেছি আমি আবার একটু রিওয়াইন্ড করাবো, কারণ তখনই আপনারা আসলে কি করতে পারবেন, কানেকশনগুলা সহজে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ঝামেলা যেটা সেটা হচ্ছে রিয়েক্ট যে আমরা ইউজ করব, নিশ্চয়ই রিয়েক্ট প্যাকেজ আমাদের থেকে অবশ্যই কি করতে হবে, রিয়েক্ট প্যাকেজটা আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। তো আমাদের এই জন্য কার কাছে যাওয়া লাগবে, রিয়েক্ট সিডিএন দিব, ঠিক আছে, কারণ আমরা সিডিএন লিঙ্কগুলো ইউজ করবো আর কি, ঠিক আছে। তাহলে এখানে যদি সিডিএন লিঙ্কসে যাই, তো এখানে আমাদেরকে কি দিছে, কিছু লিঙ্কস দিয়ে দিছে যে কি বোথ রিয়েক্ট এন্ড রিয়েক্ট ডম আর অ্যাভেলেবেল ওভার এ সিডিএন। তাহলে এখান থেকে আমরা রিয়েক্টও পাচ্ছি, রিয়েক্ট ডমও পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে কি আছে, প্রোডাকশন প্রোডাকশন এগুলো লাগবে না আমাদের, আমাদের ডেভেলপমেন্টটা নিলেই হচ্ছে, আর কিছু লাগবে না। তাহলে আমাদের এই দুইটা জিনিসে লাগবে আর কি। তো এখন এই দুইটা জিনিস কি, ঠিক আছে। একটা তো প্রথমত রিয়েক্ট, আরেকটা হচ্ছে রিয়েক্ট ডম। তার মানে এখানে বুঝতেছেন কি এখানেও আসলে ডম আছে। আসলে কি ডম আছেই, কারণ কি রিয়েক্টের আন্ডার দ্য হুড, বিহাইন্ড দ্য সিন ডমই আসলে কাজ করে। রিয়েক্ট জাস্ট কি করছে, এই ডমটাকে আরো এফিসিয়েন্টলি ইউজ করার ওয়ে বাইর করছে, ঠিক আছে। এই ডমটাকে আরো সে কি করতে পারে, এফিসিয়েন্টলি ইউজ করতে পারে। যেমন ধরেন এই যে কিছুক্ষণ আগেই বললাম যে জিনিসটা আমার বারবার বারবার করা লাগতো, এটা কি আমি একবার করলেই হচ্ছে, একবার রিউজ করলেই হচ্ছে জিনিসটাকে, ঠিক আছে। আমি একবার বানাবো, বারবার ইউজ করবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাকে রিয়েক্ট দেয় আর কি, বাট সে আসলে কি ডমের উপরে বিল্ড হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখবো এখনই। আচ্ছা, তো আমাদেরকে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে রিয়েক্ট 18। আচ্ছা, এটা রিয়েক্ট লেটেস্টটা দিছে এখানে আনপ্যাকেজ। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের যেটা করা লাগবে এই দুইটাকে আমরা কপি করে নিই এখান থেকে। কপি করে আমাদেরকে আমাদের রিয়েক্ট ডট যে স্ক্রিপ্টটা আছে এর উপরে আমার থেকে কি করা লাগবে, এই দুইটাকে পেস্ট করা লাগবে, ঠিক আছে। আমরা কি করলাম, ওই দুটোটা লিঙ্ক নিয়ে এসে এই রিয়েক্ট ডট জেএস উপরে পেস্ট করলাম, নিচে কিন্তু না, নিচে করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ যে জায়গাতে আমরা কোড লিখবো ওটা সবসময় নিচে রাখতে হবে আর কি, নাহলে আপনাদের অনেক সময় কি করতে পারে, কাজ না করতে পারে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন সিডিএন লিঙ্ক গুলো যেহেতু দিয়ে দিচ্ছে, এখন আমাদের প্রজেক্টে কিন্তু রিয়েক্ট চলে আসছে, ঠিক আছে। এটা আমরা কেমনে দেখবো, একটু পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস করব, ঠিক আছে। ওই জিনিসটা যদি আমি করি সেটা হচ্ছে ডিভ দিলাম, ঠিক আছে, এবং এখানে একটা আইডি দিলাম যেটার নাম দিলাম হচ্ছে রুট। এই কাজটা কেন করছে আমি এটা আপনাদেরকে যখন রিয়েক্ট ইনস্টল এবং সেট আপ করবো তখন আমি জিজ্ঞেস করব, ঠিক আছে। আলটিমেটলি যেটা হবে আসলে সেটা হচ্ছে আমি রিয়েক্ট ডট জেএস এই জায়গাতে যে কোডগুলো লিখবো ওগুলো আসলে এই জায়গাতে রেন্ডার হবে, এর ভিতরে কি হবে, ওই কোডগুলো রেন্ডার হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার রুট ডিভ, যার ভিতরে কি হবে আপনার ওই জিনিসগুলো রেন্ডার হবে। তার মানে এখন একটা জিনিস বুঝতে পারতেছেন, এর ভিতরে জিনিসগুলো রেন্ডার হওয়া মানে কি, নিশ্চয়ই আমাকে এগুলো এইচটিএমএল এ লিখতে হবে। বাট এইচটিএমএলটা আমরা কি করতে পারি না, ডট জেএস ফাইলে লিখতে পারি না। হ্যাঁ লিখতে পারি, বাট আপনারা আগে দেখছেন যখন আমরা ডমের মধ্যে এইচটিএমএল লিখি তখন আমাদের কোনো সাজেশন আমরা পাইতাম না, কারণ কি ওটা তো এইচটিএমএল না, ওটা তো জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন খুবই মজার জিনিস যেটা হবে সেটা হচ্ছে আমরা কি করতে পারবো, জাভা স্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে পারবো। আমরা লিখবো এইচটিএমএল, বাট ওটা হয়ে যাবে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কি করব, আমরা একটু পরেই এক্সপ্লোর করবো, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে জিনিস যে এই যে আমরা এইচটিএমএল কে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে লিখবো। আমরা লিখবো এইচটিএমএল, দেখতে এইচটিএমএল এর মতোই, বাট জিনিসটা আসলে জাভা স্ক্রিপ্ট। এটার একটা স্পেশাল নাম আছে, এটা আমি কি করব একটু পরে বলবো আর কি। তাহলে এই কাজগুলো আমরা করে ফেললাম আর কি, ঠিক আছে। তাহলে আমি ধরেন এখানে একটা কমেন্ট করে দিই যে এখানে আহ, কি লিখবো, ধরেন এইচটিএমএল এলিমেন্টস উইল রেন্ডার এয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে এই দুইটা স্ক্রিপ্ট আমরা নিচ্ছি, কোনটার কাজ কি যদি বলি, ঠিক আছে। প্রথমটার কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে কি রিয়েক্ট ডট ডেভেলপমেন্ট ডট জেএস, ঠিক আছে। এই প্যাকেজটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে এইচটিএমএল জেনারেট করে, উইল জেনারেট এইচটিএমএল। আর রিয়েক্ট ডমের কাজ কি, রিয়েক্ট ডমের কাজ হচ্ছে উইল রেন্ডার ইনটু ডম, ঠিক আছে। অর্থাৎ আপনি যে রিয়েক্টের মাধ্যমে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবেন ওগুলো আপনাকে কি করবে, ডমের মধ্যে রেন্ডার করবে আর কি, ঠিক আছে। এটা হাই লেভেল জিনিস, আপাতত এটাই বুঝে নেন। সেটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে যা যা এইচটিএমএল কোড লিখবেন ওগুলো সে কি করবে, আপনার ওয়েবসাইটের মধ্যে রেন্ডার করবে আর কি। ডম মানে কি, ডম মানে তো ওয়েবসাইটই, ব্রাউজার, ঠিক আছে না। তো ওখানে হচ্ছে রেন্ডার করার কাজ হচ্ছে কার, এই রিয়েক্ট ডমের। আর এইচটিএমএল জেনারেট করার কাজ কার, এই রিয়েক্ট জেএস এর, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই পেজে আমাদের আর কিছুই করা লাগবে না, আমি এই রিয়েক্ট ডট এইচটিএমএল পেজে আর আসবোই না।
ঠিক আছে, আমি বাকিগুলো অফ করে দিই, আমরা এখন কাজ করবো রিয়েক্ট ডট জেএস এ। ঠিক আছে, আসেন আমরা আস্তে ধীরে কাজগুলো করি। ওকে, আচ্ছা প্রথমত স্বাভাবিক আমার থেকে কি করা লাগবে, ওখানে আমি রুট আইডি দিছিলাম না? ঠিক আছে, ওখানে আমি যে রুট আইডিটা দিছিলাম, একটু পাশে রাখি। হ্যাঁ, এখানে যে আমি এই রিয়েক্ট ডট এইচটিএমএল যে রুট আইডিটা দিছিলাম, এটা আমার থেকে কি করা লাগবে, গ্র্যাব করা লাগবে। তাহলে আমি করে ফেলি, ধরুন এটার নাম দিলাম হচ্ছে ডম কন্টেইনার। কারণ কি, আমার ডমের সব এলিমেন্টগুলো কোথায় রেন্ডার হবে, ওই ডিভের ভিতরেই রেন্ডার হবে। তাহলে ডম কন্টেইনার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে হচ্ছে রুট নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন, এটা আমাদের সামনে আমি আবার দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে কোয়েরি সিলেক্টর ডম আমরা যেভাবে ডম করি ওইটাই করছি। এখন দেখেন আমি যখন রিয়েক্ট লিখবো, দেখেন আমাকে অলরেডি রিয়েক্ট দেখাচ্ছে, তারপর আমি যখন রিয়েক্ট ডম লিখবো, ঠিক আছে, এখন এই রিয়েক্ট ডমটা আমি এখানে কেন কোনো এরর পাচ্ছি না, আমি যদি এখানে এটা না দিতাম, ধরেন আমি যদি রিয়েক্ট ডট এইচটিএমএল এই দুটো জিনিস না দিতাম, তাহলে কি হতো, আমি যদি এখানে এই দুটো জিনিস না দিতাম, তাহলে রিয়েক্ট ডট রিয়েক্ট ডম দিয়ে ডট দিয়ে আমাকে আর কোনো কিছু দেখাচ্ছে না, দেখছেন? আমাকে এরর মানে একটা এরর দেখাচ্ছে, মানে কি এরপর আসলে কিছু নাই। আমি যদি এগুলো আবার এনে ফেলি, এখন আমি যদি একটা ডট দিই, আমাকে এখনো কিছু দেখাচ্ছে না। আমি দেখে আবার দেখি রিয়েক্ট ডম ডট, যে জিনিসটা আমি করবো সেটা হচ্ছে রেন্ডার করব, আমাকে সাজেশন দিচ্ছে না কেন? আহ, আচ্ছা, স্ক্রিপ্ট হচ্ছে আনপ্যাকেজ ক্রস অরিজিন সবই তো ঠিক আছে, সাজেশন দেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমাকে সাজেশনটা দেয় নাই। আচ্ছা, আমার মনে হয় কোনো এক্সটেনশন অফ করা আছে, আচ্ছা প্যারা নেই। মেইনলি যেটা হচ্ছে রিয়েক্ট ডমকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো তখনই যখন আমরা এই প্যাকেজগুলো এখানে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা এখন অলরেডি আপনাদেরকে কি বলছি আমি, রিয়েক্ট ডমের কাজ কি, সেটা হচ্ছে ডমটাকে রেন্ডার করা, সরি এইচটিএমএল এলিমেন্টগুলোকে কোথায় রেন্ডার করা, ডমের ভিতরে রেন্ডার করা। ঠিক আছে, এই জন্য রিয়েক্ট ডমের মধ্যে একটা রেন্ডার নামের একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে আমরা কি করতে পারি, আমরা কিছু প্যারামিটার দিতে পারি। ঠিক আছে, প্যারামিটারগুলো কি কি হতে পারে আপাতত জন্য নর্মালি বলি। সেকেন্ড প্যারামিটারটা হবে হচ্ছে যে জায়গাতে আপনার এইচটিএমএল এলিমেন্টগুলো রেন্ডার হবে। তাহলে কোথায় রেন্ডার হবে, নিশ্চয়ই এই ডিভের ভিতরে রেন্ডার হবে। তাহলে এই ডিভটা কে কন্টেইন করতেছে, ডম কন্টেনারটা কন্টেইন করতেছে, তাহলে তারটা আমি দিয়ে দিলাম সেকেন্ড প্যারামিটারে। আর ফার্স্ট প্যারামিটারে দিতে হবে হচ্ছে কি, কোন জিনিসটা সে কি করবে, কোন জিনিসটা সে রেন্ডার করবে। তাহলে আমি এখানে আপাতত উদাহরণ দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন আমি এখানে আসি, দেখেন আমাকে অলরেডি হ্যালো ওয়ার্ল্ড দেখা দিচ্ছে। তো এটা এই কাজটা কেমনে হইলো এবার আমি বলি। দেখেন, প্রথমত আপনি কি করছেন, এর রুট ডিফটাকে ধরছেন। ঠিক আছে, ধরছেন এবং নিচে কিছু স্ক্রিপ্ট আপনি অ্যাড করে দিছেন রিয়েক্টের। রিয়েক্ট কি করছে, সে বুঝে নিছে হচ্ছে এই ডিভের ভিতরে তাকে কিছু একটা করতে হবে। তাহলে আমি এই ডিভটাকে ধরলাম হচ্ছে ডম কন্টেইনারের মাধ্যমে কোয়েরি সিলেক্টর দিয়ে। রেন্ডারের ভিতরে আমি সেকেন্ড প্যারামিটার বলে দিলাম যে রিয়েক্ট তুমি এই জায়গাতে, আমি এই জায়গাতে যা যা দিব তুমি বলে এখানে রেন্ডার করবা। ঠিক আছে, তাহলে সে বুঝে গেছে। তাহলে এখন আমি এখানে কিছু একটা দিলাম, সে কি করলো, এই ডম কন্টেনারের ভিতরে, অর্থাৎ আলটিমেটলি সে আসলে এই জায়গাতে কি করছে, হ্যালো ওয়ার্ল্ডটা ঢুকাই দিছে। রিয়েক্টের কাজ এটাই, আর কিছুই না। রিয়েক্ট আপনাকে এটাই করবে, আপনি তাকে একটা এইচটিএমএল দিবেন, এইচটিএমএলটা সে এবার কি করবে, আপনাকে এই, আপনি তাকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে লিখে এইচটিএমএল দিবেন, বাট সে আপনাকে কি করবে, ওই এইচটিএমএলটাই ডট এইচটিএমএল এই জায়গাতে ঢুকাই দিবে। আমি যখন রিয়েক্ট ইনস্টল এবং সেট আপ করবো তখন দেখবেন ওখানেও একটা ডট এইচটিএমএল জিনিস আছে, বাট ওটাকে আমরা কখনো হাতই লাগাবো না। আমরা রিয়েক্টে কাজ করব, ওটা আলটিমেটলি কি হবে, ওখানে আমরা যা যা করবো ওটা আমাদের এই এইচটিএমএল ঢুকে যাবে। ঠিক আছে, আসলে আমরা আরো বিস্তারিত দেখি। আচ্ছা, তো এই পুরো কাজটাই তো কি জাভা স্ক্রিপ্ট, তাই না? এখন আমরা কি করে নিই, আপনাদেরকে যেটা বললাম যে কি করব, আমরা হচ্ছে এই এইচটিএমএল লিখবো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, ওটা কি করবো হ্যাঁ, আস্তে আস্তে আমরা এখন ওইটার ভিতরে ঢুকতেছি আর কি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? আপনি যে বললেন আমরা যখন বাইটে মানে রিয়াক্ট প্রজেক্ট গুলো করবো, ওইটার যে এইচটিএমএল ফাইল ওটাকে আমরা টাচ করব না। হুম হুম। বাট আমাদের ধরেন যে কোনো একটা আইকন প্যাকেজ বা যে কোনো কোনো কিছু, আপনার মনে করেন যে রিয়াক্ট আইকন, এগুলো তো বেশিরভাগ সময় আমরা হচ্ছে আপনার মানে সিএলআই দিয়ে ইউজ করি। সেক্ষেত্রে কি আমি ওইখানে ওই সিএলআইটা আমি এতে ইউজ করতে পারবো না এইচটিএমএল এ? না, আমরা ওইটা করব না, কারণ হচ্ছে এনপিএম প্যাকেজ, আপনারা তো অলরেডি নাম শুনছেন এনপিএম এর, হ্যাঁ, হ্যাঁ, নোট হ্যাঁ। প্যাকেজ ম্যানেজার। তো এরকম অনেক প্যাকেজ আছে, ওগুলা জাস্ট আমরা টার্মিনালে ইনস্টল করে দিব, সে নিজে ভিতরে ভিতরে কি করবে,
ওগুলা হচ্ছে আপনার এইচটিএমএল এর সাথে কানেক্ট করে ফেলবেন। মানে আমরা আমরা ওগুলা যেমন রিয়েক্ট ইউজ করতে পারবো। র আমরা ওখানে কোনো ধরনের সিএলআই সিডিএন কিছু ইউজ করবো না, আমরা এইচটিএমএল এ হাতে দিব না। ওকে ওকে ভাই। আমাদের সবকিছু, এই যে ধরেন আপনারা আইকন ইউজ করতে পারেন, আপনারা হচ্ছে ধরেন একটা অ্যানিমেশন করার জন্য কোনো একটা প্যাকেজ ইউজ করতে পারেন, আপনারা টেলউইন্ড ইউজ করবেন, আপনারা হচ্ছে এরকম যা যা করবেন সবকিছু এনপিএম এর মাধ্যমে ইনস্টল করবেন। ওগুলো অটোমেটিক্যালি কি হবে, আপনি পেয়ে যাবেন আর কি। এইচটিএমএল আমাদের হাতই দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সে দেখে অনেকে কিছু কোয়েশ্চেন করছে। ভাই রিয়েক্ট ফেসবুকের ইঞ্জিনিয়ার ক্রিয়েট করছে না? হ্যাঁ, ফেসবুকের জন্যই রিয়েক্ট। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে রিয়েক্ট কিন্তু, সরি, ফেসবুক কিন্তু হচ্ছে কি করে না এখন, তাদের ওয়েবসাইট যেটা আছে, অর্থাৎ ব্রাউজারে যে ওয়েবসাইটটা রান করি আমরা ফেসবুকের, ওটা কিন্তু ওইরকম আপডেট করা না ইদানিং অনেক বছর ধরে। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি ওই ফেসবুকের ওয়েবসাইটটার রেসপন্সিভনেস খেয়াল করে দেখতে চান, মানে আপনারা যদি ওখানে ইন্সপেক্ট করে দেখেন রেসপন্সিভনেসটা, দেখবেন ওটা রেসপন্সিভ না। ওয়েবসাইটের ব্রাউজারটা আর কি, ওরা হচ্ছে এখন আপনার ইয়ার উপর, মোবাইল অ্যাপের উপর বেশি ফোকাসড আর কি। ঠিক আছে, ওদের যাবতীয় আপডেট ফিচার সবকিছু হচ্ছে অ্যাপের জন্য ওরা ইয়া করতেছে। ঠিক আছে, ওরা রিয়েক্ট নেটিভের দিকে একটু বেশি এখন কি করতেছে আপনার, এক্সপ্লোর করতেছে আর কি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতেছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফেসবুক রিয়েক্ট আনছে কেন, এই কারণে। সেটা হচ্ছে কি, একই জিনিস রিউজ করা যায় না ডমের মধ্যে, যেটা হচ্ছে সলভ করার জন্য, যে প্রবলেমটা সলভ করার জন্য ওরা হচ্ছে কি আনছে, রিয়েক্ট আনছে। ঠিক আছে, আচ্ছা। তো যে জায়গায় আমরা ছিলাম এখন, ওকে, এখন তো আমরা এখানে কি করলাম, স্ট্রিং এখানে আমরা রেন্ডার করলাম আর কি আমাদের ওয়েবসাইটে। বাট এইচটিএমএল ট্যাগ কিভাবে রেন্ডার করবো, আসলে ওইটা দেখি। আচ্ছা, তো এখানে আমাদের ধরেন আমি আরেকটা নিলাম, সেটা হচ্ছে কি কনস্ট মাই এলিমেন্ট নামের একটা ভেরিয়েবল নিলাম, যেখানে হচ্ছে লিখলাম হচ্ছে, দেখেন, রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট নামের একটা জিনিস আছে, যে জায়গাতে আমরা কি করতে পারবো, যে জায়গাতে হচ্ছে আমরা এলিমেন্ট ক্রিয়েট করতে পারবো। আমি অলরেডি বলছি আপনাদেরকে, এই যে প্যাকেজটা আছে রিয়েক্টের, এটা হচ্ছে কি এইচটিএমএল জেনারেট করে, আর এই প্যাকেজটা হচ্ছে ডমের মধ্যে রেন্ডার করে ওই এইচটিএমএলটাকে। তাহলে এই রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, অর্থাৎ রিয়েক্ট প্যাকেজটা দিয়ে আমি কি করতে পারবো, এলিমেন্ট ক্রিয়েট করতে পারবো। এবার কিভাবে ক্রিয়েট করে দেখেন, এখানে কয়েকটা প্যারামিটার আমরা দিতে পারি, তার মধ্যে তিনটা হচ্ছে মেন। প্রথম প্যারামিটারে যেটা দেয় সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগটার নাম। অর্থাৎ ধরুন আমি ডিভ এলিমেন্ট, ডিভ ট্যাগ দিব, তাহলে নাম দিলাম হচ্ছে কি ডিভ। আমি যদি পি ট্যাগ দিই, নাম দিব হচ্ছে পি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, ডিভ ট্যাগ দিলাম, ধরুন আমি একটা ডিভ ট্যাগ বানাবো আর কি। ঠিক আছে, এরপরের জায়গাতে দিতে হবে আপনার কি, এই ডিভের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো দিতে হয়, যেমন কি আমরা এই ডিভের মধ্যে অনেক অ্যাট্রিবিউট দিলাম, যেমন এখানে আইডি অ্যাট্রিবিউট দিলাম, তারপর এখানে আরো যদি কিছু, যেমন অন ক্লিক যদি দিই, ঠিক আছে, অন ক্লিক যদি, তাহলে অন ক্লিক একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কোনো যদি অ্যাট্রিবিউট দিতে হয় তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার দিতে হবে আর কি। আপাতত আমি এটা নাল রাখলাম। ঠিক আছে, তার কোনো অ্যাট্রিবিউট আমি আপাতত দিচ্ছি না। এরপরের প্যারামিটারে দিতে হয় হচ্ছে কি, ডিভের ভিতরে যে জিনিসটা থাকবে, ধরেন এখন ডিভের ভিতরে থাকবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এটা। ঠিক আছে, অথবা ধরেন হচ্ছে হ্যালো ডম, অথবা হ্যালো রিয়েক্ট। ঠিক আছে, এরকম নাম দিলাম আর কি। তাহলে এখন আমার একটা এলিমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি মাই এলিমেন্টটাকে যদি এখন এই জায়গাতে বসাই দিই, তাহলে দেখুন এখান এখানে কি করতেছে, হ্যালো রিয়েক্ট প্রিন্ট করে দিছে। দেখছেন, অর্থাৎ আমি কি করলাম, জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে হচ্ছে ওটাকে র্যান্ডারও করে দিলাম। বিষয়টা আস্তে আস্তে বুঝেন, আমরা কিন্তু রিয়েক্ট এভাবে করব না, আমরা এভাবে ক্রিয়েট এলিমেন্ট করে করে করব না, এটা ও নিজে নিজে করবে। আমরা এইচটিএমএল লিখবো, ও এটাকে এভাবে র্যান্ডার করবে, একটু পরে আমি দেখাবো। ঠিক আছে, বাট কি আলটিমেটলি কাজটা হচ্ছে কিন্তু এভাবেই, বিহাইন্ড দ্য সিন এভাবেই কাজ হচ্ছে। ঠিক আছে, বাট রিয়েক্ট এটা আমাদেরকে আরো ইজিলি সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য দিছে আর কি। ওকে, ধরেন আমি যদি আরো লিখি, যেমন ধরেন আমি যদি, আচ্ছা, আপনারা এখন বিশ্বাস করতে না পারেন যে হ্যালো রিয়েক্টটা যে ডিভের মধ্যে আছে, এটার মানে কি, এটার প্রুফ কি। ঠিক আছে, ধরুন আমরা প্রুফটা দেখি। আমি যদি এখানে ইন্সপেক্ট করি, ঠিক আছে, ইন্সপেক্ট করে যদি এলিমেন্টস আছে, এই যে দেখেন, এই বডির ভিতরে, ডিভের ভিতরে, এই যে দেখেন ডিভ আইডি রুট, এই ডিভের ভিতরে এই যে ডিভ একটা হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছেন ডিভের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি এখানে এই ডিভের ভিতরে একটা পি ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডকে রাখতে চাই, তাহলে দেখেন কিভাবে করব। তাহলে আমার থেকে যেটা করতে হবে, এই জায়গাতে আমি ডিরেক্ট এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট না করে এখন আমি এখানে একটা পি ট্যাগ প্রিন্ট করব। এখন পি ট্যাগটাও তো একটা কি এইচটিএমএল এর এলিমেন্ট, তাই না? তাহলে আমাকে এখানে আবার কি করা লাগবে, এখানে ভিতরে রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দেওয়া লাগবে। রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এবার ভিতরে আমি আবার সেম কাজ করতে পারি। ঠিক আছে, এখানে ভিতরে আমি আবার সেম কাজ করবো, যেমন ধরো এখানে এখানে দিলাম হচ্ছে একটা পি ট্যাগ। ঠিক আছে, সেকেন্ড প্যারামিটারটা নাল দিলাম আপাতত।
এবং এখানে দিলাম হচ্ছে আমি হ্যালো, ধরেন জেএস দিলাম আপাতত বোঝার জন্য। ঠিক আছে, দেখেন অলরেডি হ্যালো জেএস প্রিন্ট করে দিচ্ছে সে। এখন কিন্তু দেখেন, ডিভ আইডি রুট, রুটের ভিতরে একটা ডিভ, ওই ডিভের ভিতরে একটা পি ট্যাগ। কাহিনীটা ধরতে পারতেছেন? এটাই হচ্ছে কাহিনী। সেটা হচ্ছে কি রিয়েক্ট আসলে কি করতেছে, এই এইচটিএমএল এলিমেন্টে সে ক্রিয়েট করছে ওর মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওইটা করে বা ডম কন্টেনারের ভিতরে সে কি ওই এলিমেন্টটাকে ঢুকাই দিছে। সে জাস্ট এই সিম্পল কাজটাই করছে, আর কিছুই না। আলটিমেটলি সে ডমই করতেছে। ঠিক আছে, ডকুমেন্ট ডম ম্যানিপুলেশনই করতেছে সে। ঠিক আছে, এখন ধরেন আপনারা বলতে পারেন হচ্ছে আচ্ছা যদি আমি এখানে একটা পি ট্যাগ না হয় যদি দুইটা পি ট্যাগ হয় তখন আমি কি করব? তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে সিঙ্গেল এভাবে না লিখে আমরা চাইলে এখানে একটা অ্যারে দিতে পারি। অ্যারে এর মধ্যে এবার ধরেন আমি এখানে আরেকটা পি ট্যাগ নিলাম, যেখানে বলে দিলাম হচ্ছে হ্যালো রিয়েক্ট। তাহলে দেখেন এখানে হ্যালো জেএস হ্যালো রিয়েক্ট চলে আসছে, এবং একটার ভিতরে ডিভের ভিতরে একটা পি ট্যাগ, আরও একটা পি ট্যাগ। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা কি রিয়েক্ট হ্যান্ডেল করে। আসলে কিন্তু এভাবেই হ্যান্ডেল করে, বাট আমরা জিনিসটা করবো অন্যভাবে। বিহাইন্ড দ্য সিন এটা হচ্ছে। ঠিক আছে, কারণ এটা তো আমরা কি ইউজ করতে পারবো না, কারণ এভাবে যদি ধরেন পুরো একটা ওয়েবসাইট বানাইতো আমার, এভাবে ক্রিয়েট এলিমেন্ট করে করে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে না, আমরা আরো ইজিলি জিনিসটাই করবো, বাট বিহাইন্ড দ্য সিন সে এই কাজটাই করবে। ঠিক আছে, আমি জাস্ট এই কনসেপ্টগুলো বোঝানোর জন্যই ডম থেকে কিভাবে রিয়েক্টে আমি শিফট হচ্ছি, যেন আপনারা ধরেন হুট করে মনে না করেন যে আল্লাহ কোথায় আসলাম। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে নিয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, আজকের ক্লাসে কিন্তু এত এগুলো করানোর কথা ছিল না, জাস্ট হচ্ছে রিয়েক্ট স্ট্রাকচার ইনস্টল এবং সেট আপ করে বুঝে দিলেই আমার হইতো, বাট আমি আপনাদেরকে ধরে ধরে জিনিস নিয়ে যাচ্ছি যেন আপনারা কি রিয়েক্টের বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে যেন এটা বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এখন আম, 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 এখন আমরা কি করব? এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে ওকে, ভাই এখানে কি আমরা সিএসএস স্টাইলিং দিতে পারবো না? দিতে পারবেন, দিতে পারবেন। কেন দিতে পারবেন না? এখানে আপনারা এই স্টাইলিং দিতে পারবেন, যেমন ধরেন এই যে এই জায়গাতে হচ্ছে মনে হয় স্টাইল প্রপসটা আছে মনে হয়। ঠিক আছে, তা ঠিক আছে, এখানে তো আমরা মেনলি প্রপসই দিই আর কি। ঠিক আছে, যেমন স্টাইল প্রপের ভিতরে আমি যদি এখানে এতটুকুই আপাতত দিই, তাহলে এখানে যদিও আসে না এই জিনিসটা। আহ ডিভাইডের মধ্যে দেখাচ্ছে না, না এটা এইভাবে লিখা না, কোনো একভাবে লিখে এখানে। ঠিক আছে, আমি আপাতত জিনিসটা মাথায় নেই আর কি। অর্থাৎ এখানে এই যে মাঝখানে যে নাল যেগুলো আমি লিখলাম আর কি, এগুলো হচ্ছে আসলে এই পি ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো লিখি আমরা। ঠিক আছে, যেমন ধরুন এখানে স্টাইল প্রপস আছে, তারপর হচ্ছে আপনার অন অন ক্লিক আছে, তারপর হচ্ছে আরো কি কি আছে ধরেন এই যে হিডেন, এরকম টাইপের জিনিসপাতিগুলো আছে। তো এগুলো দেওয়া যায় আর কি। ঠিক আছে, এখানে এই নালের জায়গায় দিয়ে দেওয়া যায়। তো আমার ডমের মধ্যে কিভাবে সিএসএস টা লিখতো এটা আপাতত মনে নেই, এটা একটু দেখে বলা লাগবে, বাট আপাতত এটা আমাদের লাগতেছে না আর কি। ঠিক আছে, ওইটা আমাদের মেইন জিনিস না। আচ্ছা, তো এখন ইম্পর্টেন্ট জিনিসটাতে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ক্রিয়েট এলিমেন্ট করে করে আমরা যে ওয়েবসাইট বানাবো, এটা তো পসিবল না। ঠিক আছে না, বারবার এই ক্রিয়েট এলিমেন্ট করে করে যদি আমার যদি সব পুরো ওয়েবসাইট বানাতে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে আমার থেকে যেটা করা লাগবে, আমার এমন একটা ওয়ে বাইর করা লাগবে যেটাতে আমি কি করব, আমি লিখবো এইচটিএমএল। অর্থাৎ আমি এভাবেই লিখবো যে এই এইচটিএমএল যেভাবে লিখতাম সেটা কনভার্ট হয়ে যাবে কিসে, জাভা স্ক্রিপ্ট, অর্থাৎ এভাবে কনভার্ট হয়ে যাবে। এই কাজটা আমি কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য একটা প্যাকেজ ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে বেবেল। ঠিক আছে, বেবেল নামের একটা প্যাকেজ ইউজ করা হয়, যে প্যাকেজটা কি করে, যে প্যাকেজটা হচ্ছে বেবেল দিয়ে যদি সার্চ দিই, এই প্যাকেজটা যেটা করে সেটা হচ্ছে ট্রান্সপাইলার। বেবেল হচ্ছে কি, বেবেল হচ্ছে একটা কম্পাইলার বা ট্রান্সপাইলার। ঠিক আছে, ঠিক আছে, এটা কি করে, এটা করে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে এইচটিএমএল, এটা কনভার্ট করে দিবে জাভা স্ক্রিপ্টে। ঠিক আছে, তো এটা ট্রাই আউট করা যায়, আমরা একটু ট্রাই আউট করতে পারি কিনা দেখি। আহ, 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 উম, বেবেল ওয়েবসাইট যদি এসে যদি আপনারা এই ট্রাই আউটে ক্লিক করেন তাহলে এই পেজটা চলে আসবে। আমি এটা দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, এখানে একটা সেটিং আছে আসলে, সেটিংটা চেক করা লাগবে। ঠিক আছে, ডিভ লিখলাম, ডিভ লিখে এখানে লিখলাম হচ্ছে পিটেক। ঠিক আছে, স্ল্যাশ পিটেক, এবং ভিতরে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে,
কনফিগারেশন প্রিসেটস ইএনভি ডিফল্ট মডিউল রিয়েক্ট রানটাইম অটোমেটিক, এটা আচ্ছা পিট্যাগ, এটাকে আমি একটু নিচে নিচে আনি। ঠিক আছে, এভাবে জিনিসটাকে লিখলাম, ডিভ ডিভ পিট্যাগ। আচ্ছা, এখানে কিছু একটা সেটিংসে চেঞ্জ করতে হবে। ড্রপ ডাউন রিয়েক্ট রিয়েক্ট প্রিসেট। আচ্ছা, ক্লাসিক, ক্লাসিকে কি করে নেট ইউসেজ, দিও না, এটা দিও না, ক্লাসিক দিলেই তো হওয়ার কথা ছিল। হুম, আচ্ছা ওয়েট, একটা দেখি জিনিস, প্লাগইনসটা একটু দেখি, প্লাগইনসও না। ঠিক ওরা রিসেন্টলি চেঞ্জ করছে এরকম। আলটিমেটলি যেটা দেখাতে চাচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি নর্মালি কি লিখি, একটা এইচটিএমএল ট্যাগ লিখি, যেমন ধরেন এখানে ডিভের ভিতরে পি হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, সে আসলে এটাকে এরকমের মধ্যে কনভার্ট করে ফেলবে আর কি। তো এটা দেখা যায় এখানে আসলে একটা সেটিংস আছে আর কি, সেটিংসটা আমি পাচ্ছি না এখন। ইভ্যালিউট দিয়ে দেখি তো, লাইন রেপ প্রিটিফাই, এগুলো তো না, এগুলো না। এখানে বলতেছে কি ক্যান নট ফাইন্ড নেম রিয়েক্ট। আচ্ছা, এখানে লেটেস্টটা দিয়ে দেখি, অথবা প্লাগইনস দিয়ে দেখি, অ্যাড প্লাগইন, বেবেল প্লাগইন সিনট্যাক্স, প্রিসেট রিসেট, দেখি এখানে কোনো কিছু আছে নাকি। প্রিসেট রিয়েক্ট, বেবেল প্লাগইন লেমন প্রিসেট কি আবার, অ্যালাউ, এটা সিনট্যাক্স, অ্যালাউ প্লাগইন সিনট্যাক্স ডট জেএসএক্স, ট্রান্সফর্ম রিস্ট্রাকচারিং, দেখি তো। আহ, হুম, ফলস, ইলেকট্রন তো না। আচ্ছা, একটু আমি এটা একটু সার্চ দিয়ে দেখি, ঠিক আছে। এই যে দেখেন হয়েছে, এখানে একটা ওই প্লাগইন ইনস্টল করা লাগবে আর কি, ঠিক আছে, বেবেল প্লাগইন ট্রান্সফর্ম রিয়েক্ট। এটা যদি আমরা ওয়েবসাইটে ইনস্টল করি তাহলে দেখেন, এই ডিভ পি হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম, সেটাই কি কিসে কনভার্ট করছে দেখেন, রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, শুরুতে ডিভ, এরপরে নাল, এরপর হচ্ছে রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আবার পি নাল হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ বেবেল যে কম্পাইলারটা আছে সে কি করছে, সে হচ্ছে এইচটিএমএল কে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করে ফেলছে। বাট কথা হচ্ছে, এই যে কাজটা হইলো, ঠিক আছে, এই যে এই জিনিসটা, এটাকে আসলে আমরা নর্মালি জাভা স্ক্রিপ্ট না বলে যেটা বলি সেটা হচ্ছে জেএসএক্স, ঠিক আছে, অথবা জাভা স্ক্রিপ্ট এক্সএমএল, অর্থাৎ জাভা স্ক্রিপ্টের একটা এক্সটেনশন। আপনারা সামনে জেএসএক্স জেএসএক্স শুনবেন, জাভা স্ক্রিপ্ট শুনবেন না আর।
শুনবেন, বাট মানে রিয়েক্টে যখন করবেন এটা আসলে কি হয়ে যাবে তখন, এটা আসলে জেএসএক্স হয়ে যাবে আর কি। কারণ কি, ওখানে আমরা হচ্ছে এইচটিএমএলটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লিখি একটু এক্সটেনশন করে, একটু এক্সটেন্ড করে, ঠিক আছে। মানে সে, আমরা লিখি না, সে নিজে নিজে হচ্ছে জিনিসটাকে কি করে কম্পাইল করে নেয় আর কি, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখবো এইচটিএমএলই, ওইটা হয়ে যাবে কি এভাবে, মানে একটা কমপ্লেক্স জিনিস হয়ে যাবে এরকম। তো আমাদের জন্য কমপ্লেক্স জিনিস তো না নিজের হাতে লেখা পসিবল না, যেটা আমরা ধরেন এখানে করছি। এত সিম্পল তো হবে না, অনেক জটিল হবে। বাট আমাদের জন্য এইচটিএমএল লেখা ইজি, কারণ আমরা এইচটিএমএল পারি। তাহলে আমরা এইচটিএমএল এ লিখবো, ওইটা হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট, এবং এটাকে বলা হচ্ছে জেএসএক্স, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হয়, বেবেল ইউজ করতে হয়। এখন আমাদের এই জায়গাতে আমরা কিভাবে এটা করতে পারি, অর্থাৎ আমাদের এখানে বেবেলটা আমরা কিভাবে আনবো যেন আমাদের আর এভাবে কোড করা না লাগে। আমরা যে হাতে যাতে কি এইচটিএমএল লিখলে এরকম হয়ে যায়, এটা আমরা কিভাবে করতে পারি। তো এটা করার জন্য বেবেল হচ্ছে একটা সিডিএন লিঙ্ক দে, ঠিক আছে। আমরা যখন রিয়েক্ট ইনস্টল সেট আপ করবো তখন আমাদের এত সিডিএন টিডিএন দিয়ে কিছু করতে হবে না, ওটা অটোমেটিক্যালি রিয়েক্ট নিজে ইনস্টল করে নিবে আপাতত। বাট আমরা যেহেতু এখানে এখনো রিয়েক্ট ইনস্টল সেট আপ করিনি, আমাদের এখানে লাগবে আর কি, ঠিক আছে। এই যে বেবেল স্ল্যাশ স্ট্যান্ড অ্যালোনে গিয়ে এখানে একটা কি সিডিএন লিঙ্ক আছে, এটা নিতে হবে। এটা নিয়ে হচ্ছে আমাদের রিয়েক্ট ডট এইচটিএমএল এ এসে আমাদের একটা কাজ করা লাগবে। আমাদের হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগের উপরে এখানে সেটা সিডিএন লিঙ্কটা পেস্ট করে দিতে হবে আর কি, ঠিক আছে, আগের মতোই। এবং এখানে আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগের পরে এখানে টাইপ নামের একটা জিনিস আছে, এই টাইপের ভিতরে বলে দিতে হবে হচ্ছে টেক্সট স্ল্যাশ বেবেল, ঠিক আছে। এই জিনিসটা বলে দিতে হবে এখানে। নর্মালি এই জিনিসটা কিন্তু থাকে, এভাবে থাকে না, এখানে থাকে হচ্ছে টেক্সট স্ল্যাশ টেক্সট আকারে থাকে, ঠিক আছে। আমাদের এটা লিখতে হয় না, ঠিক আছে। বাট এটা আলটিমেটলি কি এখানে আছে আসলে ডিফল্ট আকারে ওটা টেক্সট স্ল্যাশ টেক্সটই। কারণ এই ক্ষেত্রে কি এটা হচ্ছে নিজস্ব কম্পাইলার আর কি তাদের, ঠিক আছে। অর্থাৎ কি, যেন আমরা কি করতে পারি, রিয়েক্ট জেএস আর জেএসটিএমএল কানেক্ট করলাম, এটা যেন কি সে বুঝতে পারে, ওই জন্য এখানে কি থাকে একটা টাইপ থাকে, টাইপের মধ্যে বলে দেওয়া থাকে হচ্ছে কি, সরি, টাইপের মধ্যে বলে দেওয়া থাকে টেক্সট স্ল্যাশ টেক্সট। বাট আমরা এখন কম্পাইলারটা চেঞ্জ করতেছি, চেঞ্জ করে এটাকে বেবেল কম্পাইলার বানাচ্ছি। এই জন্য আমাকে এখানে এক্সপ্লিসিটলি এটা বলে দিতে হবে, নাইলে কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে, একটা স্ট্যান্ড অ্যালোন একটা স্ক্রিপ্ট এখানে সিডিএন লিঙ্ক অ্যাড করতে হবে, এবং এখানে টাইপের মধ্যে বলে দিতে হবে টেক্সট স্ল্যাশ বেবেল। এখন দেখেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে এখানে এই মাই এলিমেন্টটা আর এভাবে করবো না, আমি এটা কপি করে কমেন্ট করে দিই, আমি নিচে আসি, এবং এখানে আমি এটা একটু নতুন ভাবে করব, এবং আপনাদের চেনা পরিচিত জিনিস দিয়ে করব, ঠিক আছে। তাহলে আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিভ ট্যাগ নিব, ঠিক আছে। এর ভিতর আমি যেটা করব নর্মালি যেভাবে লিখতে হয় আর কি, পি ট্যাগ নিলাম, সরি, পি ট্যাগ নিলাম। দেখেন আপ নর্মালি কিন্তু আপনি এই এইচটিএমএল লিখলে কিন্তু এখানে আপনাকে এত কিছু স্পেশালিটি দেওয়ার কথা ছিল না। যেমন আমি এখানে ডিভ লিখলাম, এই আমি এখানে ধরেন এভাবে কি করলাম, ডিভ লিখলাম, আমাকে কিন্তু পুরোটা কমপ্লিট করে দিয়ে দিছে, ঠিক আছে। তারপর আমি এখানে ধরেন হচ্ছে পি লিখলাম, তাহলে আমাকে পুরোটা কমপ্লিট করে দিয়ে দিছে। এটা কিন্তু নর্মালি হইতো না আগে, বাট এখন হচ্ছে, কেন এখন হচ্ছে, আমরা এখানে বেবেল কম্পাইলার ইউজ করতেছি, ঠিক আছে, সে আমাকে সাহায্য করতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাতে আমার এখানে ধরেন লিখলাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি এখানে আসি, দেখেন আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আমি যদি এখানে এখন হ্যালো রিয়েক্ট দিই, আমাকে রিয়েক্ট দেখাচ্ছে, ঠিক আছে। এবং ভিতরেও দেখেন এই ডিভ আইডি রুটের ভিতরে, এই যে ডিভের ভিতরে পিট্যাগ, এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এটা সরাই দিই, ধরুন আমি এখান থেকে এটা সরাই দিলাম, কোনটা সরাইলাম, এটা সরাই দিলাম, ঠিক আছে, এবং এটাও সরাই দিলাম, এখন কিন্তু আমাকে আর দিচ্ছে না। কারণ কি, সে তো এই জিনিস, ও তো মানে জাভা স্ক্রিপ্ট তো এইচটিএমএল বুঝে না, জাভাস্ক্রিপ্ট আসলে কি এইচটিএমএল সে বুঝতেছে না আসলে এটা, ওই জন্য সে আমাকে কি কম্পাইল করেও দিতে পারে নাই। বাট যখন আমি তাকে হচ্ছে বেবেল কম্পাইলারটা দিয়ে দিলাম, এখন তো সে বুঝে। এখন এই সে বুঝে না আসলে, এখন বেবেলটা কম্পাইলারটা তাকে বুঝাইতে সাহায্য করতেছে যে ভাই, তোমাকে এটা দিছে, এটা হচ্ছে একটা এইচটিএমএল, তুমি হচ্ছে এটাই কি করো, এই জিনিসে কনভার্ট করে ফেলো, কনভার্ট করে এবং তুমি দেখায় দাও। সে ওইটাই করছে, ঠিক আছে। সে এই রিয়েক্ট ক্রিয়েট এলিমেন্ট করে আলটিমেটলি সে দেখায় দিছে। তাহলে এখন আমার থেকে এত কষ্ট করে করে রিয়েক্ট ক্রিয়েট এলিমেন্ট করে করে করা দরকার না। আমি এখানে যাই করবো তাই হয়ে যাবে। আমি ধরুন এখানে H1 ট্যাগ নিলাম একটা, আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম, নিয়ে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে যে হ্যালো, ধরেন আমি নর্মালি লিখলাম হচ্ছে ওয়ার্ল্ড। আমাকে এখানে কি দিস, তাহলে H1 ট্যাগ দেখেন H1 ট্যাগের মতো আচরণ করতেছে। আমি যদি এখানে ধরেন কি দিই, এখানে যদি হচ্ছে আমি H3 ট্যাগ দিই, H3 ট্যাগের মতো আচরণ করবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখানে H3 হবে, এটা আচরণ করতেছে, ঠিক আছে। ও এখন কি, তার মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট এখন এইচটিএমএল বুঝতেছে। কে সাহায্য করতেছে, বেবেল সাহায্য করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখনো কিন্তু আমাদের এখনো কিন্তু আমাদের এই রিয়েল যে প্রবলেমটা ছিল, রিউজ করার প্রবলেমটা, ওইটা আমরা এখনো দেখি নাই। এখন আমরা আসেন দেখি কিভাবে রিয়েক্ট আমাকে রিউজ করতে সাহায্য করে, আমাকে বারবার যেন একই জিনিস লেখা না লাগে,
ঠিক আছে, আসলে আমরা জিনিসটা করি। আমি মাই এলিমেন্ট এলিমেন্ট এগুলো সরাই দিই। আমি এখানে নতুন একটা ফাংশন নিই, যার নাম দিলাম হচ্ছে আমি ইনক্রিমেন্ট। ইনক্রি ইনক্রিমেন্ট ঠিক আছে। এবং এই জায়গাতে আমি হচ্ছে ফাংশনটা লিখবো আর কি। ঠিক আছে, এই অবস্থা কেন, ফাংশনটা লিখবো এখানে। এখন এই ফাংশনটা আমাকে কি করবে? এই ফাংশনটা আমাকে একটা এইচটিএমএল রিটার্ন করবে। ঠিক আছে, আমি নর্মালি এভাবেও লিখতে পারি। আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে যে লাস্টে আমি কি করছিলাম, ওটা একটু রাখা উচিত ছিল আমার। তো এইভাবেই থাক। ঠিক আছে, দেখেন এখানে আসলে কাহিনীটা কি ছিল। কাহিনীটা হচ্ছে বেবেল কি করতেছিল, এই এইচটিএমএলটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলতেছিল এবং ব্রাউজারে রেন্ডার করতেছিল আর কি। এখন আমার যখন কোনো ইন্টারেক্টিভিটি করা লাগবে, মানে আমি ইনক্রিমেন্টে ক্লিক করলে কিভাবে আমার কাউন্টটা আস্তে আস্তে বাড়বে, এই কাজটা আমি কিভাবে করব। ঠিক আছে, এটা আমরা এখন বুঝবো। ঠিক আছে, তো আমাদের কিন্তু এইচটিএমএল এর ভিতরে কিছু আর করা লাগতেছে না, কারণ আলটিমেটলি সবকিছু এই ডিভ এর ভিতরে রেন্ডার করতেছে। আমার এখানে আর মাথাও ঘামানো লাগবে না। ঠিক আছে, আমি জাস্ট এখানে আমার আইডি দিয়ে দিয়ে ধরাও লাগবে না আর। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এখানেই সবকিছু করতে পারবো। তাহলে ধরেন আমি আবার লিখি কনস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, এখন এই ফাংশনটা কি রিটার্ন করবে? এই ফাংশনটা একটা এইচটিএমএল রিটার্ন করবে আমাকে। ঠিক আছে, ওই জন্য আমি এখানে কি করলাম, ফাংশনের রিটার্নে বলে দিলাম হচ্ছে কি একটা এইচটিএমএল আর কি। ঠিক আছে, ধরেন আমি এখানে একটা এইচটিএমএল লিখি। ডিফ ট্যাগের মধ্যে ধরেন হচ্ছে আগের মতোই, ধরেন একটা H1 ট্যাগ দিয়ে লিখলাম হচ্ছে কি, H1 ট্যাগ দিয়ে লিখলাম হচ্ছে কাউন্টার। ঠিক আছে, H1 ট্যাগ দিয়ে কাউন্টার লিখলাম এবং নিচে লিখলাম হচ্ছে ডিফ ট্যাগ দিলাম। ঠিক আছে, এই ডিফ ট্যাগের মধ্যে আমার কাউন্টটা থাকবে আর কি। ঠিক আছে, তাহলে ধরেন 0। এবং এখানে একটা কি দিব, এখানে একটা এই বাটন দিব। সরি, বাটন বাটন বাটন, বিটিএন বাটন বাটন। ঠিক আছে, বাটন দিব, যে বাটনের মধ্যে ইনক্রিমেন্ট এটা লেখা থাকবে। ঠিক আছে, জাস্ট এই সিম্পল একটা জিনিস আর কি। অর্থাৎ আমি যদি এখন কি করি, এই ফাংশনটাকে এই মাই এলিমেন্টের জায়গাতে দিয়ে দিই, তাহলে আমার এই জিনিসটা এখানে দেখানোর কথা, তাই না? এখন কিছু জিনিস বলি। জিনিসটা হচ্ছে, এখন যে আমি এখানে এটা লিখলাম, তাদের একটা কোশ্চেন থাকতে পারে আমি এখানে প্রথমে ক্যাপিটাল লেটার কেন দিলাম। এটা হচ্ছে রিয়েক্টের কনভেনশন। এই জিনিসগুলোকে বলে কম্পোনেন্ট। আস্তে আস্তে কিন্তু আমরা রিয়েক্টে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলে হচ্ছে কম্পোনেন্ট। অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে যে আপনি একটা কি লিখছেন, এইচটিএমএল লিখছেন, এটা হচ্ছে কি আসলে একটা কম্পোনেন্ট। রিয়েক্টের ভাষায় কি বলে, কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের নাম লেখার কনভেনশন হচ্ছে শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। ধরেন আপনার যদি নামটা যদি লম্বা হয়, ধরেন দিলাম হচ্ছে, ধরেন হচ্ছে যে মাই এলিমেন্ট এরকম, তখন আপনি এখানে ক্যামেল কেস ইউজ করবেন আর কি। ঠিক আছে, ক্যামেল কেস না কি বলে এটাকে, এটা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি এখানে ধরেন আপাতত লিখলাম হচ্ছে ইনক্রিমেন্ট। ঠিক আছে, তো এইভাবে প্রথম অক্ষরটা বড় করে জিনিসটা লিখতে হয় আর কি। এখন এটা আমি এখানে দেওয়ার সিস্টেমটাকে আমি কি ডিরেক্টলি এভাবে দিয়ে দিব? না, এটা কিন্তু এভাবে দিলে হবে না। আপনাকে এটা একটা এটা যেহেতু একটা কম্পোনেন্ট, এটাকে কম্পোনেন্টের মতো করে দিতে হবে। কম্পোনেন্ট কিভাবে লিখে? কম্পোনেন্ট লিখে হচ্ছে এভাবে, এখানে একটা এভাবে দিতে হয়, ইনক্রিমেন্ট আসে, কমা দিয়ে এভাবে স্লাইস এভাবে লিখতে, তাহলে দেখেন অলরেডি চলে আসছে আমার। অর্থাৎ আপনাকে জিনিসটা এভাবে লিখতে হবে। কম্পোনেন্টে কিভাবে লিখতে হবে? কম্পোনেন্টটা এভাবে লিখতে হবে। এভাবে ছাড়া যদি আপনারা এভাবে লিখেন তাহলেও সমস্যা নাই, এভাবেও চালিয়ে লিখতে পারেন। দুটোটাই একই কথা। অর্থাৎ এইচটিএমএল এর মতো আর কি। এইচটিএমএল আমরা এভাবে এখানে H1 ট্যাগ দিয়ে শুরু করলাম, আবার স্ল্যাশ H1 দিয়ে শেষ করলাম, আবার ধরেন অনেক সময় ব্রেক ট্যাগ লিখলে কিভাবে লিখি, স্ল্যাশ ব্রেক। অর্থাৎ এটার কি নাই কোনো ধরনের আপনার ইয়া নাই, কি বলে, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ নাই, আমরা জাস্ট এভাবে লিখলে জিনিসটা হয়ে যাইতো। ঠিক আছে, হ্যাঁ এটা এখানে কি হলো, এই যে এই যে আচ্ছা, ব্রেক ট্যাগটা লেখা যাচ্ছে না কেন? বিআর, বিআর কিভাবে লিখে নাকি, এভাবে তো লিখে, আচ্ছা এটাই হোক। তো এভাবেও লেখা যায়, অর্থাৎ স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ এভাবেও লিখতে পারি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা তখনই লিখে যখন এর ভিতরে কিছু একটা করার থাকে তখন। আর যদি এর ভিতরে কিছু একটা করার না থাকে, ডিরেক্টলি হচ্ছে আমরা কি করতে পারি, ইনক্রিমেন্ট স্ল্যাশ এভাবে দিয়ে, মানে এই কি বলে অ্যারো চিহ্ন দিয়ে ক্লোজ করলেই হবে। এটা হচ্ছে কম্পোনেন্ট লেখার নিয়ম, এবং এটাই হচ্ছে রিয়েক্ট। রিয়েক্ট এখন কি করতেছে, এই এইচটিএমএল কম্পোনেন্টটাকে ডমের মধ্যে রেন্ডার করতেছে। তো এখানে আমি ভুল বলছি, এটা আসলে কি না, এখন এটা আসলে আর এইচটিএমএল এলিমেন্ট না, এটা হচ্ছে জেএসএক্স, সরি এইচটিএমএল কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা জেএসএক্স কম্পোনেন্ট। এটাই কি বলে, এটা একটা জেএসএক্স কম্পোনেন্ট বলে এটাকে। এবং এর কিছু লিমিটেশন আছে। লিমিটেশন কি, আপনি কোনো একটা কম্পোনেন্ট থেকে শুধুমাত্র একটা এলিমেন্ট
একটা এইচটিএমএল এলিমেন্টে কি করতে পারবেন, রিটার্ন করতে পারবেন। যেমন দেখেন এখানে এই ডিভ শুরু হয়েছে, ডিভে গিয়ে শেষ হয়েছে, এটা একটা কি, একটাই শুধুমাত্র এইচটিএমএল এলিমেন্ট। ইয়া আপনার জাভাস্ক্রিপ্ট কি করবে, এটাকে একটা এইচটিএমএল এলিমেন্ট হিসেবে চিন্তা করবে। ঠিক আছে, এটা থেকে আমি মাল্টিপল করতে পারবো। যেমন ধরুন আমি এখানে যদি আরেকটা পি ট্যাগ দিয়ে লিখতে চাই, আমাকে সে এরর দিয়ে দিবে। দেখেন অলরেডি এরর দিয়ে দিচ্ছে, যে কি কি বলতেছে, যে এস এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট এলিমেন্ট, অর্থাৎ একটাই প্যারেন্ট এলিমেন্ট থাকতে পারে। অর্থাৎ এখান থেকে আমি কি করতে পারবো না, মাল্টিপল প্যারেন্ট এলিমেন্ট দিতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ আপনারা যদি এখন চান তাহলে মাল্টিপল প্যারেন্ট দিতে না পারে, যদি আমার যদি দরকার হয় তখন আমি কি করব, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এভাবে আর ডিভ না লিখে আপনারা যেটা করতে পারেন, ধরেন ডিভ লিখছেন, ঠিক আছে, আপনি এখানে এভাবে এমটি করতে পারেন। ঠিক আছে, এগুলোকে ফ্র্যাগমেন্ট বলে আর কি, এগুলোকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট। আসলে এগুলোর কোনো ভ্যালু নাই, যেমন ধরুন দেখেন আমার এখানে কিন্তু এরকম কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, এগুলো আসলে কি কোনো ইম্পর্টেন্স নাই। এটা জাস্ট কি করতেছে, জাভাস্ক্রিপ্টকে একটা ফলস নেগেটিভ দিচ্ছে, যে কি আসলে তুমি একটা একটা এলিমেন্টই কি করতেছো, রিটার্ন করতেছো। ঠিক আছে, এখন যদি আমি ভিতরে ধরেন আরো একটা কম করি, আমি এখানে চাইলে কি করতে পারবো, আরো একটা দিতে পারবো, আমাকে সে এখন কি করবে না, কোনো ধরনের এরর দিবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে নিয়ম আর কি। সবসময় কম্পোনেন্ট কি করতে হবে, একটা এই যে এসএক্স এলিমেন্টই কি করবে, প্যারেন্ট এলিমেন্ট রিটার্ন করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কোথায় জায়গা এগুলা, কোথায় ছিল, রিয়েক্ট ডট জেএস। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এতটুকু বোঝানো বোঝানো গেছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে একটা জেএসএক্স কম্পোনেন্ট, এবং এই রিয়েক্ট কি করছে, এখন তার ডমের মধ্যে এই কম্পোনেন্টটাকে রেন্ডার করছে। ঠিক আছে, সিম্পল একটা জিনিস। এখন দেখেন কত সিম্পল হয়ে গেছে আমাদের জন্য কাজ। এখন আমরা জাস্ট কি করবো, আমরা চাচ্ছি হচ্ছে এখন এখানে ইন্টারেক্টিভ অ্যাড করতে হবে, অর্থাৎ এখানে কি ক্লিক করলে কিছু একটা হবে। এখন আমার কোনো ধরনের অ্যাড ইভেন্ট লিসেন টিসেন হাবি যাবে কিছুই করতে হবে না। ঠিক আছে, এখন আমি পুরাটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, মানে আগেও জাভা অ্যাড ইভেন্ট লিসেন ওগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম, বাট এখন জিনিসটা আরো ইজি। দেখেন আমি কি করব, আমি হচ্ছে ইনক্রিমেন্টে ক্লিক করলে এই জিরোটাকে চেঞ্জ করব, তাই না? তো জাভা রিয়েক্টের মধ্যে আপনার এই কিছু রিয়েক্ট আমাদেরকে কিছু জিনিস দেয়, কিছু স্টেট হুক দেয়, হুক। ঠিক আছে, হুক বলে আর কি এগুলাকে। ঠিক আছে, হুক মানে হচ্ছে কি, হুক মানে হচ্ছে আংটা। ঠিক আছে, সে হচ্ছে আংটা ধরে রাখার জন্য স্টেটের সাথে যেন আংটা ধরে রাখতে পারি, সেজন্য সে আমাকে কিছু হুক দেয়। ঠিক আছে, যেমন আমরা যেটা সবসময় ইউজ করব সেটার নাম হচ্ছে রিয়েক্ট ডট দিয়ে ইউজ স্টেট নামের একটা জিনিস আছে। এই জিনিসটা আমরা সচরাচর ইউজ করব, ইউজ স্টেট, সরি এটা এভাবে হবে ইউজ স্টেট। ঠিক আছে, এই ইউজ স্টেটটা আসলে কি, এটা হচ্ছে একটা হুক। ঠিক আছে, এই ইউজ স্টেটের ভিতরে দুইটা জিনিস থাকে, আমাদেরকে একটা অ্যারে এর মাধ্যমে এটাকে ডিস্ট্রাকচার করে নিতে হয়। ঠিক আছে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে ওই ভ্যালুটাকে সেট করার জন্য ফাংশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি, ধরেন আমরা এখানে কাউন্ট করতেছি না, তাহলে কাউন্ট এবং কাউন্টটাকে সেট করার জন্য একটা ফাংশন। অর্থাৎ এই রিয়েক্টের মধ্যে থাকা যে ইউজ স্টেট হুকটা আছে, এই ইউজ স্টেট হুকটা আমাকে দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে স্টেটটা দে, এবং ওই স্টেটকে সেট করার জন্য একটা ফাংশন দে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, আমি এখান থেকে জিরোটা সরাই দিলাম, তার মানে আমার এখানে জিরো থাকবে না, স্বাভাবিক। কিন্তু আমি ইনিশিয়ালি চাচ্ছি এখানে জিরোটা দেখাক। তাহলে আমি যেটা করব, এই কাউন্টটাকে নিয়ে আমি এখানে ভিতরে রাখবো, এই কাউন্টটাকে নিয়ে এখানে ভিতরে রাখবো। দেখেন এখানে কি দেখাচ্ছে, এখন কাউন্ট দেখাচ্ছে, কারণ কি এটা একটা, এটাকে টেক্সট মনে করতেছে। বাট এটা তো আসলে টেক্সট হবে না, এটা একটা ডাইনামিক জিনিস হবে, কখনো জিরো, কখনো ওয়ান, কখনো টু, থ্রি ভাবে আসবে। তার মানে এটাকে আমাকে ডাইনামিক্যালি দিতে হবে। তো ডাইনামিকে দেওয়ার ওয়ে কি, এইভাবে কার্লি ব্রেসেস দিয়ে এর ভিতরে কাউন্টটাকে লেখা, এই জিনিসটাকে বলা হয় ইন্টারপোলেশন। ঠিক আছে, জিনিসটাই কি বলে, ইন্টারপোলেশন বলে। অর্থাৎ আমার কি হবে এখানে, এখানে হচ্ছে ডাইনামিক্যালি ভ্যালুগুলো এখন এখানে আমি বসাতে পারবো। অর্থাৎ আমার রিয়েক্টের মধ্যে যখন ডাইনামিক্যালি আমার ভ্যালু বসাতে হবে, ডাইনামিক মানে কি বোঝাচ্ছে, যে জিনিসগুলো চেঞ্জ হয় সবসময়, যেমন এই কাউন্টার তো কখনো চেঞ্জ হবে না, লেখাটা কখনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, তার মানে কি এটা একটা স্ট্যাটিক জিনিস। ডাইনামিক হচ্ছে জিনিস কোনগুলো, যেমন ধরুন এখানে 0 1 2 3 4 এগুলো আসবে, ওগুলো হচ্ছে ডাইনামিক জিনিস। তো ডাইনামিক জিনিসগুলো আমার সবসময় কি করতে হবে, ইন্টারপোলেশনের মাধ্যমে করতে হবে, কার্লি ব্রেসেস দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি চাচ্ছি হচ্ছে ইনিশিয়ালি এখানে জিরো দেখাইতে, তাহলে আমি চাইলে ইউজ স্টেটের মধ্যে এখানে বলে দিতে পারি জিরো। ঠিক আছে, তাহলে এখন ইনিশিয়ালি সে আমাকে এখানে কি দেখাবে, দেখেন জিরো দেখাচ্ছে, তার মানে ইনিশিয়াল স্টেট হচ্ছে জিরো। কাউন্টের ইনিশিয়াল স্টেট কি জিরো, এখানে যদি আমি জিরো না ধরেন এখানে একটা স্ট্রিং দিলাম আপডার, তাহলে এখানে আপডার দেখাবে। ঠিক আছে, আমি যদি এখানে ধরেন আর কিছু যদি ধরেন কি দেওয়া যায়, আর ধরেন আচ্ছা এগুলোই আর কি, বুঝছেনই আশা করি। এখানে ইনিশিয়ালি যা দিব তাই দেখাবে। এখন আমার কাজ কি হবে, এখন আমার কাজ হবে ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করলে যেন আমার এই কাউন্টটা বাড়ে। তো এটা আমি কিভাবে করতে পারবো, একদম ইজি। ঠিক আছে, আমি জাস্ট কি করব এখানে, আম, 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 আম। আমি জাস্ট যেটা করব এখানে হচ্ছে বাটনের মধ্যে আপনার এইচটিএমএল যখন করছেন, এইচটিএমএল ধরেন আমি যদি এইচটিএমএল যাই,
এই জায়গাতে ধরেন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল যাই, এখানে আপনাদের কি থাকে, অন ক্লিক নামের একটা অ্যাট্রিবিউট থাকে না, এটা জাভাস্ক্রিপ্টেও আছে। ঠিক আছে, এই জায়গাতে আছে। কখনো কিন্তু মনে করবেন না যে আপনারা এগুলো এইচটিএমএল লিখতেছেন, আপনারা এইচটিএমএল এর মাধ্যমে আসলে জাভাস্ক্রিপ্ট লিখতেছেন, আপনারা জাভাস্ক্রিপ্টে লেখা কষ্ট দেখে কি এইচটিএমএল এর মাধ্যমে লিখতেছেন। তো এই জন্য কেন কথাটা বললাম, কারণ হচ্ছে এখানে সবকিছু জাভাস্ক্রিপ্টের ওয়েতে হবে। আপনি আগে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ শুধু কি লিখতেন, অন ক্লিক এভাবে লিখলে হয়ে যেত, অন ক্যান প্লে অন ক্লিক, ঠিক আছে, সবগুলো স্মল লেটারে। বাট জাভাস্ক্রিপ্টে কিন্তু সবগুলো স্মল লেটারে আমরা লিখি না, আমরা কি ক্যামেল কেসে লিখি, এই জন্য এখানে কি লিভাবে পাইতে হয়, অন ক্যাপিটাল সি দিয়ে ক্লিক। দেখেন এখানে আপনার সাজেশন দিচ্ছে ক্যাপিটাল সি দিয়ে ক্লিক। অর্থাৎ আপনার এখানে সবকিছু কার ওয়েতে চিন্তা করতে হবে, জাভাস্ক্রিপ্টের ওয়েতে চিন্তা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই অন ক্লিক অ্যাট্রিবিউটটা কি করে, আমরা যখন ইনক্রিমেন্ট বাটনেতে ক্লিক করব সে কোনো একটা কাজ করবে। সে আসলে কি করবে, সে আসলে এই কাউন্টটাকে এক এক করে বাড়াবে। তাহলে আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে একটা ফাংশন কল, একটা ফাংশন এখানে লিখতে পারি যে কি, এভাবে দিয়ে সেট কাউন্ট যেটা আছে এই ফাংশনটা এখানে কল করতে পারি। ঠিক আছে। এই সেট কাউন্ট ফাংশনটা কি করবে, দেখেন আমি ক্লিক করলে এখন কিন্তু কিছু করতেছে না, আমার আগেরটাও গায়েব হয়ে গেছে। ঠিক আছে। কারণ কি, আমি এই জায়গাতে কিছু দিই নাই, তাকে কোনো কিছু সেট করতে দিনের জন্য গায়েব হয়ে গেছে। এখন যদি আমি এখানে বলে দিই তাকে যে কি কাউন্ট +1 করবে সে, তাহলে দেখেন কি হয়, 1 দিলাম, 1 করলো, এবার করলো, দেখছেন কত ইজি। আমাকে এখানে কোনো অ্যাড ইভেন্ট লিসেন কিছুই করতে হয় নাই, আমি যে সেখানে কি করছি, স্টেট নিলাম, স্টেটটাকে আপডেট করে করে কাজ করতেছি। এখানে কি হচ্ছে, স্টেট আপডেট হচ্ছে। আমি যদি আবার রিলোড দিই সে আবার ইনিশিয়াল পজিশনে চলে আসবে। ধরুন ইনিশিয়াল আমি 0 না বলে এখানে বললাম হচ্ছে কি, আপডেট বললাম, ইনিশিয়াল আমার নাম দেখাবে এখানে, বাট যখন ইনক্রিমেন্ট করা শুরু করো তখন দেখেন 1 1 1 1 এখানে হচ্ছে। এটা এবার কেন হচ্ছে বলেন তো, মানে সে কত স্মার্ট দেখেন, সে বুঝে গেছে হচ্ছে এটা একটা স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং এর সাথে কোনো কিছু যোগ করা মানে আসলে কি, স্ট্রিং এর কনকেটেনেশন হবে। ওই জন্য স্ট্রিং এর সাথে এক যোগ হয়ে আপডার 1 হয়ে গেছে, এরপর এক আপডার 1 1 হয়ে গেছে। ঠিক আছে। বাট সে, তাকে যখন আমি নাম্বার দিছি সে বুঝে গেছে হচ্ছে এটা একটা নাম্বার, তখন সে কি নাম্বারে যে যোগ করে ব্যবহার করতেছে। মানে বিষয়টা বুঝতে পারছেন, মানে কত সিম্পল রিয়েক্ট আমাদের জন্য করে দিছে, কোনো অ্যাডলি ভাই ইভেন্ট লিসেন করতে হচ্ছে না, কোনো কিছু ভাই একটা করতে হচ্ছে কোশ্চেন না। ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই বলতে চাইছি ভাই, ভাই বলতেছেন যে সব HTML দিয়ে করতে হবে, আপনার ভাই কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা ও, যাচ্ছে না, আবার ভাই বলেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আপনি বলছেন সবকিছু HTML এ লিখতেছি, জাভাস্ক্রিপ্টে কনভার্ট হইতেছে, হ্যাঁ হ্যাঁ, তাইলে তাইলে এখানে যে এইসব লিখতেছেন এগুলো তো HTML এর মধ্যে আমরা কখনো পড়িনি। এই যে রিয়েক্ট ইউজ স্টেট, কারণ এটা তারপর রিয়েক্টের কাউন্ট। ফিচার, এটা এটা এইচটিএমএল এর ফিচার না, এটা হচ্ছে রিয়েক্টের ফিচার। এই ইউজ স্টেট গুলো রিয়েক্ট দিচ্ছে আপনাকে, এই যেখানে রিয়েক্ট ডট ইউজ স্টেট লিখলাম না, এটা কোত্থেকে আসছে, রিয়েক্ট থেকে আসতেছে। ও আপনাকে আর মানে কষ্ট করে, হ্যাঁ এখানে HTML বাদ দিয়ে বাকি যা আছে সব হলো রিয়েক্টের বিষয়। হ্যাঁ, বাকি যা আছে সব রিয়েক্টের বিষয়, আসলে হচ্ছে ও, জাভাস্ক্রিপ্টের বিষয় আর কি, রিয়েক্ট তো একটা জাভাস্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্ক। ঠিক আছে। ও, তো এটা আর কি, ও, এখন আমরা বললাম বুঝ- না, আমি শুরু করার সময় তো বলছি আমি এখন রিয়েক্টে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, এগুলো কিন্তু রিয়েক্ট আমরা সামনে ইউজ করবো এগুলা, আর সামনে না, ও, জীবনে যতদিন রিয়েক্টে ততদিন আমরা এগুলাই করবো। ঠিক আছে, আমরা কিন্তু রিয়েক্টে ঢুকে গেছি আস্তে ধীরে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এত কিছু করার মেইন ঘটনাটা কি ছিল, মেইন উদ্দেশ্য কি ছিল, রিউজ করা না? এখন যদি আপনাদেরকে মানে আপনাদেরকে যদি বলি, আচ্ছা আমার এখন আরেকটি কাউন্টার বানাই দিলে আমার থেকে কি করতে হবে, ধরেন এটাকে ইনক্রিমেন্ট 1 দিয়ে আমি আরেকটা বানাবো ইনক্রিমেন্ট 2, এরকম করব? না, আমি কিন্তু এরকম করব না, আর আমি এটাকেই রিপিট করতে পারবো চাইলে। যেমন ধরেন আমি এই জায়গাতে এসে এটা কেটে দিলাম, এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে একটা ডিভ, এই ডিভের ভিতর আমি ইনক্রিমেন্টটাকে দিব ইনক্রিমেন্ট। ঠিক আছে। এই ডিভের ভিতর আমি এখন ইনক্রিমেন্টটাকে দিলাম, এবার আমি এটাকে বারবার কপি পেস্ট করলাম, দেখেন আমার সব কতগুলো ইনক্রিমেন্ট কাউন্টার রেডি হয়ে গেছে। আমি প্রত্যেকটাকে এখন আলাদা আলাদাভাবে ম্যানেজ করতে পারছি, দেখছেন, প্রত্যেকটা এখন আলাদা আলাদা স্টেট। অর্থাৎ আমার থেকে কি করা লাগছে না, আমার থেকে বারবার জিনিসটা বানানোই লাগতেছে না, আমি একবার জিনিসটা বানাইছি ওটাকে বারবার ইউজ করতেছি। এই জিনিসটা মজা লাগছে না? মজা লাগছে নাকি বলুন আপনাদের, মানে রিয়েক্ট কত সুন্দর করেছে জিনিসটা, বুঝতে পারছেন কাহিনী, এত এত কিছু কেন করে আসলাম এখন, মানে এই পর্যায়ে আসার জন্য। জাস্ট আমি এই জায়গাটাতে আসার জন্য এত কিছু করে আসলাম যে কি, রিয়েক্ট আমাদের জন্য জাস্ট দেখেন, আগে আপনাদেরকে প্রথমত ইয়াটাকে, এই এলিমেন্টটাকে ধরা লাগতো, এরপরে হচ্ছে রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করা লাগতো, এরপরে যদি অ্যাড ইভেন্ট লিসেন করতে চান অ্যাড ইভেন্ট লিসেন করা লাগতো, কত কিছু করা লাগতো। বাট এখন জাস্ট আপনি এইচটিএমএল লিখছেন, এর ভিতরে হচ্ছে জাস্ট কিছু রিয়েক্টের কাজ কারবার করে একটা রিউজেবল কম্পোনেন্ট পাইছেন, আমি ইনক্রিমেন্টটাকে বারবার ইউজ করতে পারবো, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, জাস্ট একটা একটা বানাইলেই আমার থেকে হয়েছে। এটাকেই বলে রিইউজেবল কম্পোনেন্ট। ইনক্রিমেন্টটা হচ্ছে কি এখন, রিইউজেবল কম্পোনেন্ট। সবাই বুঝতে পারছেন এতটুকু, সবাই বুঝা ক্লিয়ার নাকি বলেন? এখন আমি রিয়েক্টের ইনস্টল এবং সেটআপে ঢুকবো। ঠিক আছে। কি মজা বুঝ- লাগে নাই? কার থেকে মজা লাগে নাই, কেন মজা লাগে নাই? মজা লাগছে ভাইয়া।
হ্যাঁ আচ্ছা, মজা লাগার কথা, কারণ খুবই মজার একটা জিনিস আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে, আমি এগুলো যদি সবকিছু আমরা বুঝে ফেলি, সবকিছু ভুলে যান এখন। ঠিক আছে। বুঝলেই হয়েছে। ঠিক আছে, কি কি কোশ্চেন কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, কারণ এগুলো আমরা এখন খুবই ইজিলি জিনিসগুলো করে ফেলবো আর কি রিয়েক্টের মাধ্যমে। ঠিক আছে। তো আমরা চলেন শুরু করি। আমরা হচ্ছে যে আমি একটা ধরেন এই জায়গাতে এসে আমি একটা নিউ ফোল্ডার বানাই, যেটার নাম হচ্ছে কি রিয়েক্ট রিয়েক্ট ইন্ট্রো নাম দিই। ঠিক আছে। রিয়েক্ট ইন্ট্রো নাম দিয়ে আগে রিভিএস কোডটা কেটে দিই। রিয়েক্ট ইন্ট্রো ফোল্ডারে ঢুকি, ঢুকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ওপেন উইথ কোড দিই। তাহলে আমাদের ভিএস কোড নতুন একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কোথায় যাওয়া লাগবে? আমাদের হচ্ছে রিয়েক্টে যাওয়া লাগবে আর কি, রিয়েক্টের ওয়েবসাইটে যাওয়া লাগবে। রিয়েক্ট ইউজ করবো, রিয়েক্টের ওয়েবসাইটে না গেলে তো হবে না, তাই না? আমরা হচ্ছে রিয়েক্টের ওয়েবসাইটে যাই, রিয়েক্ট জেএস। ঠিক আছে। আচ্ছা, রিয়েক্টে ঢুকলাম। তো এখানে এবার আপনাদের কাজ কি, পুরা ডকুমেন্টেশন পড়ে ফেলা। ঠিক আছে। লার্ন রিয়েক্টে যাবেন, স্টেপ বাই স্টেপ কিভাবে কি ইউজ করতে হবে না করতে হবে সবকিছু ওরা বলে দিছে। ঠিক আছে, আর রিয়েক্ট শেখানো লাগবে, এখান থেকে পড়েই বুঝে যাবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যেটাই হোক যোগ করলাম আর কি, আমরা অবশ্যই করব। আপনাদেরকে শুরুটা দেখাই দিব আর কি। ঠিক আছে, মানে বেসিক জিনিসগুলো আমরা শিখে ফেলবো। আরো অনেক অ্যাডভান্স অ্যাডভান্স জিনিস আছে রিয়েক্টের, যেগুলো ধরেন আমিও জানি না এখনো। ঠিক আছে, বাট আলটিমেটলি আমরা অনেক কিছু শিখবো আর কি। আচ্ছা, ইনস্টলেশনের মধ্যে ক্রিয়েট এ রিয়েক্ট অ্যাপ, ক্রিয়েট এ রিয়েক্ট অ্যাপ করার জন্য এখানে বলছে npm ক্রিয়েট নেক্সট স্টেপ এভাবে লিখতে, npm ক্রিয়েট রিয়েক্ট রাউটার এভাবে অনেক কিছু বলছে, আমরা এত কিছু করবো না। ঠিক আছে। বিল্ড এ রিয়েক্ট অ্যাপ npm ক্রিয়েট, হ্যাঁ আমরা এই কাজটা করব। ঠিক আছে। এই বিল্ড রিয়েক্ট ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, এখান থেকে আমি এই জিনিসটা কপি করে নিলাম, এই কমান্ডটা কপি করে নিলাম, কমান্ডটা কপি করে ভিএস কোডে আসলাম, ভিএস কোডে এসে টার্মিনালটা ওপেন করলাম, টার্মিনালটা ওপেন করে পেস্ট করলাম। বাট আমাদের এত কিছু করবো না, আমি আগে আপনাদেরকে বুঝাই দিই জিনিসটা। ধরুন আমি এগুলা সবগুলো সরাই দিই, এতটুকু পর্যন্ত রাখি। ঠিক আছে। আমাদের কমান্ডকে দিতে হবে npm ক্রিয়েট ভাইট অ্যাট দ্য রেট লেটেস্ট, এতটুক দিলে সে বুঝবে হচ্ছে কি, সে বুঝবে হচ্ছে ভাইট প্লাগ ইন দিয়ে লেটেস্ট npm এর একটা লেটেস্ট প্যাকেজ আমরা কি করব, আমরা ইনস্টল করব। ঠিক আছে। এরপর আপনার থেকে কি বলা লাগবে, আপনি যে প্যাকেজ, আপনি যে প্রজেক্টটা করবেন ওই প্রজেক্টের একটা নাম দিতে হবে। ঠিক আছে। আপনি যদি কোনো নাম না দিয়ে শুধুমাত্র ডট দেন, তাহলে সে কি করবে, এই ফোল্ডারের ভিতরে সব কাজ করবে। আর যদি এখানে একটা নাম দিয়ে, ধরুন আমি দিলাম হচ্ছে এখানে কি ইন্ট্রো প্রজেক্ট নাম দিলাম আর কি। ঠিক আছে। যদি এখানে একটা নাম দিয়ে দেন, তখন সে কি ইন্ট্রো প্রজেক্ট নামের আরেকটা ফোল্ডার বানাবে, ওই ফোল্ডারের ভিতরে সে npm এর প্যাকেজগুলো ইনস্টল করবে, অর্থাৎ রিয়েক্টের প্যাকেজগুলো ইনস্টল করবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা এটা হচ্ছে তাহলে কি আমাদের ফোল্ডারের নাম, এটা হচ্ছে প্লাগইনের নাম। ঠিক আছে। এরপর আমাদেরকে ড্যাশ ড্যাশ টেমপ্লেট দিতে হবে। ঠিক আছে, টেমপ্লেট দিয়ে এবার এখানে বলে দিতে হবে কি রিয়েক্ট। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা যদি না দেন তাহলেও সমস্যা নাই, ধরুন আমি এতটুকু দিলাম, অথবা আমি এটাও দিলাম না, আমি জাস্ট এতটুকু দিলাম, এন্টার প্রেস করলাম। এন্টার যদি প্রেস করি, তাহলে দেখেন সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি প্রসিড করতে চাও নাকি, আমি ওয়াই দিলাম। ঠিক আছে। এবার সে আমাকে জিজ্ঞেস করছে দেখেন প্রজেক্টের নাম, অর্থাৎ যেটা আমি তখন এক লাইনে করে ফেলতে পারতাম, এটা হচ্ছে আমাকে এখন ভেঙে ভেঙে সে আমাকে করতে বলতেছে আর কি। ঠিক আছে। তাহলে আমি ধরুন প্রজেক্টের নাম দিলাম হচ্ছে কি ইন্ট্রো ইন্ট্রো প্রজেক্ট। ঠিক আছে, যেটা আমি তখনই দিছিলাম, ওইটা এক লাইনে করলেই হয়ে যেত। এখন সে আমাকে প্রতিবার জিজ্ঞেস করে করে কাজটা করাবে। এবার সে সে আমাকে বলছে যে, তুমি কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবে, আমি রিয়েক্ট ইউজ করবো। বাট তখন যদি আমি টেমপ্লেট রিয়েক্ট দিয়ে দিতাম, তাহলে এটা আমাকে আর কোশ্চেন করতো না। ঠিক আছে। তাহলে আমি ধরুন এখানে এই অ্যারো চিহ্ন দিয়ে নিচে এসে রিয়েক্ট সিলেক্ট করে এন্টার দিলাম, এবং এখানে বলতে দিচ্ছে তুমি কি টাইপ স্ক্রিপ্ট ইউজ করবা নাকি জাভা স্ক্রিপ্ট ইউজ করবা, আমি অবশ্যই জাভা স্ক্রিপ্ট ইউজ করবো, দিলাম। এখন বলতে তুমি কি ইউজ রোল ডাউন বাইট এক্সপেরিমেন্টাল, আমি বলতে না আমার দরকার নেই তো কিছু। ইনস্টল উইথ npm এন্ড স্টার্ট নাও, ইয়েস অবশ্যই। তাহলে দেখেন ও আমাকে ইনস্টল করে দিচ্ছে, এই জায়গাতে খেয়াল রাখবেন। ঠিক আছে। সে জিনিসগুলো ইনস্টল করার চেষ্টা করতেছে, করতেছে 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 করতেছে, করে ফেল, হয়ে যা। তখন লাগালে কেমনে ভাই, রিয়েক্টের ভিউ কি এক হইয়া গেছে মানে? না না, ভিউ কই, ভাইট ভাইট এক কেন হবে, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা ফ্রেমওয়ার্ক। ভিউ জেস ভাই একটা ফ্রেমওয়ার্ক, ভাইট একটা কোশ্চেন ছিল ফ্রেমওয়ার্ক। ভাই। হ্যাঁ বলেন। ভাই বলতেছিলাম যে এখানে কি কি কিওয়ার্ড আছে যেগুলো ভাই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে কিওয়ার্ড বলতে কিসের কিওয়ার্ড? যেমন এমপিএন তারপরে এগুলো একটু কি কি আপনার মনে কো আওয়াজ রাখতে শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না। হবে।
ওই যে এনপিএম স্টার্ট, তারপরে বিষয় আছে না যেগুলো লিখতেই হয় এগুলা মনে রাখ। হচ্ছে না, এগুলা আসলে আপনারা যেটা করবেন আমি পরে বলবো। ওই তো ধরেন এই যে আমাকে কোনো একটা রিয়েক্টের প্রজেক্ট শুরু করার জন্য কি করতে হবে, এই কমান্ডটা সবসময় দিতে হবে, তারপর টেলউইন বসানোর জন্য কমান্ডটা সবসময় দিতে হবে। অর্থাৎ যে জিনিস যে প্যাকেজগুলো আমার সবসময় ইউজ করা লাগে আমি ওগুলা কি করি, আমি হচ্ছে ধরেন একটা ডক্সে গিয়ে ওগুলা লিখে রাখি আর কি। ঠিক আছে, এগুলো মুখস্থ করার তো কোনো দরকার নেই। ঠিক আছে, আমার ধরেন এখন মুখস্থ হয়ে গেছে করতে করতে, আমি ওইটা ধরেন দেখা ছাড়াও লিখে ফেলতে পারতাম। ধরেন আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার এই যে দেখেন একটা জায়গাতে মানে যখন আমি বিগিনার ছিলাম আর কি, তখন হচ্ছে এভাবে লিখে রাখতাম যে টেলউইন কিভাবে সেট আপ করতে হয়, রেট কিভাবে, যেমন এনপিএম ক্রিয়েট ভাইটের। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমি লিখে রাখতাম আর কি। বাট এখন আমার দরকার হয় না, মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর কি। তো আপনারা কোথাও লিখে রাখবেন যে জিনিসগুলো সবসময় প্যাকেজ ইউজ করবেন আর কি। ঠিক আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই। যে জিনিস মুখস্থ করতে হবে, আসলে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, এগুলো করতে করতে হচ্ছে আয়ত্তে চলে আসে আর কি। ঠিক আছে, মুখস্থ করতে গেলে আসলে কিছু করা হয় না। দেখেন, আমার ইন্ট্রো প্রজেক্ট আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এর ভিতরে আমার রিয়েক্টের যা যা দরকার সবকিছু করে দিছে। এখন আপনাদেরকে আমি কি করব, আপনাদেরকে হচ্ছে আমি মজার জিনিস দেখাবো। ঠিক আছে, আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন মজার জিনিসটা দেখে। ঠিক আছে, এই দেখেন আমি বলছিলাম একটা এইচটিএমএল নামের একটা ফাইল থাকবে, দেখেন index.html। ঠিক আছে, এখানে যদি যাই এই যে দেখেন ডিভাইডি রুট, এটা কি পরিচিত লাগতেছে? বুঝতে পারছেন কাহিনী? এই রিয়েক্ট আসলে কিছুই করবে না, সে আসলে এইচটিএমএল এই রুটের ভিতরেই যাবতীয় সবকিছু সে রেন্ডার করবে। বুঝতে বুঝতে পারছেন? তারপর আরো জিনিস দেখাই, যেমন আমি যদি এখন এই সোর্স ফোল্ডার উপরে, এগুলো দেখার দরকার নাই। উপরের নোড মডিউলস হচ্ছে যে আপনি এনপিএম এর এনপিএম প্যাকেজের মধ্যে যা যা থাকে আর কি সবগুলো নোড মডিউলস এর মধ্যে চলে আসে, এগুলো আমাদের মাথা ঘামানোর দরকার নাই। এই যে দেখেন বেবেলও চলে আসছে এখানে। ঠিক আছে, বেবেল কি করছে, বেবেল আর এখানে আমি আপনাকে বলছিলাম না কোনো কিছুই আর সিডিএন টিডিএন করা লাগবে না। এই দেখেন এখানে কোনো কোনো কিছু করছে, সে কি জাভাস্ক্রিপ্ট অ্যাড করছে, সে কি ধরেন আপনার ওই কি বলে এটাকে রিয়েক্ট রিয়েক্ট অ্যাড করছে, কিছুই কিন্তু করা নাই। সে কি করছে, এনপিএম প্যাকেজ আছে দেখেন, বেবেলের এনপিএম প্যাকেজ, তারপর হচ্ছে এখানে ধরেন ভাইট জেএস এর এনপিএম প্যাকেজ, তারপর রিয়েক্টারও আছে। যেমন ধরেন এই যে হচ্ছে এই যে এখানে রিয়েক্ট, এই যে এখানে রিয়েক্ট ডম এনপিএম প্যাকেজই সবকিছু ইনস্টল করে ওর ওর ভিতরে ঢুকাই দিছে। অর্থাৎ আমার আলাদাভাবে ইন্ডেক্স এইচটিএমএল কিছুই করার দরকার না, আমি এটা কখনো খুলবোই না এটা ইন্ডেক্স এইচটিএমএলটা রিয়েক্ট করার সময়। ঠিক আছে, আচ্ছা, মজার জিনিস কোথায়, মজার জিনিস হচ্ছে এই app.jsx এখানে। এই সোর্স ফোল্ডারটা হচ্ছে মেইন, এই সোর্স ফোল্ডারের বাইরে যা আছে এগুলোতে আমরা কখনোই হাত লাগাবো না। না ভুল বলছি, ভাইট ডট কনফিগ একটু হাত লাগাই, তবে এটা আমরা পরে দেখবো। বাট বাকি জিনিসগুলোতে আমার কোনো ধরনের হাত লাগানোর দরকার নেই, আমরা পুরাপুরি কাজ করবো হচ্ছে সোর্স ফোল্ডারের ভিতরে। এখন হচ্ছে আমি কি আস্তে আস্তে আপনাদেরকে ফোল্ডার স্ট্রাকচার গুলো বুঝাচ্ছি। ঠিক আছে, রিয়েক্টের ফোল্ডার স্ট্রাকচার, আমরা কিন্তু রিয়েক্টে ঢুকে গেছি। ঠিক আছে, তাহলে দেখেন এখন এই app.jsx এর ভিতরে আমি যে ওই যে ইনক্রিমেন্ট দিয়ে লিখছিলাম না কম্পোনেন্ট, ওইটাই কিন্তু আছে এখানে দেখেন। এখানে অ্যাপের ভিতরে দেখেন অ্যাপ একটা আমাদের কম্পোনেন্ট, এটা কি, এটা নর্মাল ফাংশন দিয়ে লিখছে আর কি। সে কি দিয়ে লিখে নাই, সে হচ্ছে আপনার ওই অ্যারো ফাংশন দিয়ে লিখে নাই। আমি চাইলে অ্যারো ফাংশন দিয়ে লিখতে পারি, যেমন ধরুন এখানে লিখলাম হচ্ছে কনস্ট অ্যাপ, দিলাম অ্যাপের মধ্যে হচ্ছে এভাবে দিয়ে এটাকে আমি অ্যারো ফাংশন বানিয়ে দিলাম, একই জিনিস। ঠিক আছে, এখানে পার্থক্য কিছু নাই। তাহলে অ্যাপ হচ্ছে একটা কম্পোনেন্ট যেখানের মধ্যে আমার কি আছে, কিছু এইচটিএমএল, যেমন দেখেন এই যে ডিভ একটা এইচটিএমএল, অ্যাড টেক, ইমেজ টেক, সব তো এইচটিএমএল এর, কোনো কিছু নতুন আছে, কিছু নতুন নাই কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি আমার এই প্রজেক্টটাকে রান করি, রান করার জন্য দেখবেন হচ্ছে আপনাদেরকে সে একটা এরকম একটা লিঙ্ক দিয়ে দিছে। এখানে কন্ট্রোল ক্লিক করে যদি প্রেস করেন অথবা যদি এটা কপি করে যদি আপনাদের ব্রাউজারে নিয়ে যান, কারণ আমি এটা কপি করলাম, কপি করে কোথায় নিয়ে আসলাম, এই যে ব্রাউজারে এসে এখানে দিয়ে দিলাম, অথবা কন্ট্রোল দিয়ে ক্লিক করলে হবে, তাহলে দেখেন আমার রিয়েক্ট প্রজেক্টটা রান হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলাই কিন্তু আমার এখানে আছে দেখেন, এই যে এই যে দেখেন ভাইট প্লাস রিয়েক্ট। ঠিক আছে, আমি ধরেন এখানে আমার নাম লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি লিখে দেখা চাপডার হেডার। ঠিক আছে, তারপর এখানে একটা কাউন্ট বাটন আছে, কাউন্টে ক্লিক করলে কাউন্ট হচ্ছে, দেখছেন আমরা কিন্তু এগুলো অলরেডি করছি। ঠিক আছে, তাহলে এখানে সে কিভাবে করছে জিনিসটা দেখেন। দেখেন আমরা আগের মতো ইউজ স্টেট নামের একটা জিনিস ছিল, এখন আপনারা দেখেন এখানে কিন্তু রিয়েক্ট ডট দিয়ে আর ইউজ করতে হচ্ছে না আমাকে, কারণ কি অলরেডি সে রিয়েক্ট থেকে কিন্তু এটা ইম্পোর্ট করে নিছে। ঠিক আছে, আমাকে আর এখানে কি করার দরকার নাই, রিয়েক্ট ডট দিয়ে করার দরকার, আমি চাইলে করতে পারতাম, সমস্যা নাই। যেমন ধরুন আমি এটাকে এভাবে করলাম যে রিয়েক্ট, ঠিক আছে, এটা রিয়েক্ট থেকে আসবে ডট ইউজ স্টেট, এভাবে করলাম, আমার কোনো সমস্যা নাই, আমি করতে পারতাম। ঠিক আছে, এখানে জিরো দিলাম, এখনো কাজ করবে, দেখেন এখনো কাজ করতেছে। ঠিক আছে, বাট আমার করার দরকার নাই, কারণ আমি আমার প্রজেক্টটাই রিয়েক্টের, তাহলে আমার বারবার রিয়েক্ট ডট লেখার তো দরকার নাই, আমি চাইলে ডিরেক্ট ওটা ইম্পোর্ট করেই চলে আসতেছে আমার। আমি যেমন ধরেন যেমন এখানে এটা কেটে দিই, আমি কেটে দিয়ে যদি শুধু ইউজ স্টেট লিখি তাহলে আমাকে দেখেন সাজেশন দিচ্ছে রিয়েক্ট থেকে ইম্পোর্ট করার জন্য, তাহলে ইম্পোর্ট করে ফেলছে দেখেন ইউজ স্টেট ফ্রম রিয়েক্ট। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এটাকে কি বলা হয়, অ্যাপ ডট জেএসএক্স, এটাকে হচ্ছে কম্পোনেন্ট বলা হয় আর কি। ঠিক আছে, তারপর অ্যাপ ডট সিএসএস আছে, এখানে হচ্ছে এই যে ধরেন এখানে আপনাদের কি
আমার এখানে এই কার্ড কার্ড একটা এই সিএসএস এখানে ধরেন এখানে খুঁজলে পাবেন, যেই দেখেন কার্ড ডট কার্ড, ঠিক আছে, এগুলো আপনারা করে আসছেন আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। এরপর ইন্ডেক্স ডট সিএসএস হচ্ছে আপনার কি, এখানে অ্যাপ ডট সিএসএস, অর্থাৎ কোনো একটা ফাইলের নামে যদি সিএসএস থাকে তাহলে বুঝবেন হচ্ছে এটা ওই ফাইলে ইউজ করা হয়েছে। যেমন ধরুন দেখেন এখানে অ্যাপ ডট সিএসএস আসলে কোথায় ইউজ করা হয়েছে, এই ফাইলে ইউজ করা হয়েছে ওই সিএসএসটা। আর ইন্ডেক্স ডট সিএসএস যদি লেখা থাকে অথবা গ্লোবাল ডট সিএসএস যদি লেখা থাকে, এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটার জন্য। অর্থাৎ আপনি যে কম্পোনেন্টই বানাবেন সব কম্পোনেন্টে এই স্টাইলগুলোই কি হবে আপনার ফলো হবে, ঠিক আছে। যেমন ধরুন আমি এখন দেখেন আমার এখানে এই প্রজেক্টে এতে সুন্দর লাগতেছে না অনেক, আমি এটাকে দেখেন নষ্ট করে দিই। আমি পুরোটা এখান থেকে কি করলাম, আমি এখান থেকে পুরোটা কমেন্ট করে দিলাম, ঠিক আছে, দেখেন পুরোটা নষ্ট হয়ে গেছে। দেখছেন, মানে নষ্ট হয়ে নাই, চলে গেছে আর কি। আমি একটা কাজ করে ধরেন অ্যাপ ডট সিএসএস যেটা আছে এটাকেও পুরোটা কমেন্ট করে দিই, তাহলে দেখেন সবকিছু ভেঙে গেছে, ঠিক আছে, মানে কোথায় চলে গেছে আর কি। কাজ করতেছে ঠিকই কারণ জাভা স্ক্রিপ্ট, বাট বাকি সবকিছু কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এখন আমি আরো একটা কাজ করি, ধরেন আমি অ্যাপ ডট সিএসএসটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। এখানে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে এখন আর অ্যাপ ডট সিএসএসটা নাই, আমি এটা একটু বন্ধ করে দিই। অ্যাপ ডট সিএসএসটা নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি একটা কাজ করে আমি পুরা অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে এটাকে সরাইয়ে শুধুমাত্র এখানে কি নিয়ে আসি, ডিভ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আসি, ঠিক আছে। সবকিছু সরাই দিলাম, কিছুই লাগবে না আমার, কিছুই ইউজ করবো না, আমি সবকিছু সরাই দিচ্ছি। তাহলে দেখেন এখন অ্যাপ ডট জেএসএক্সটা এখানে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাপ ডট জেএসএক্সটা কি হচ্ছে আমার ওয়েবসাইটে রেন্ডার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন আরো একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে। আমি এখানে একটা মেইন ডট জেএসএক্স দেখতেছেন, মেইন ডট জেএসএক্স এ যদি যাই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইডি জিনিসগুলোকে চিনতে পারতেছেন, এটাকে চিনতে পারছেন। ক্রিয়েট রুট কোথেকে আসে দেখেন, রিয়েক্ট ডম ক্লায়েন্ট থেকে। ডট রেন্ডার জিনিসগুলোকে চিনার কথা, ঠিক আছে। তাহলে সে কি করতেছে, সে হচ্ছে এই যে দেখেন অ্যাপ, এই অ্যাপ কম্পোনেন্টটাকে এর রুটের মধ্যে রেন্ডার করতেছে। এই কাজ কিন্তু আমরা করছি অলরেডি, আমরা ওখানে কি লিখছিলাম, রিয়েক্ট ডম ডট রেন্ডার লিখছিলাম আর কি, তাই না। এখানে দেখেন এই ক্রিয়েট রুটটা রিয়েক্ট ডম থেকে কিন্তু আসছে, ওখানের মধ্যে সে রেন্ডার করতেছে কাকে, এই অ্যাপকে। স্ট্রিক্ট মোড কি এটা আমি পরে বলবো, আপাতত যেটা বুঝান এটা ধরেন স্ট্রিক্ট মোড না দিলে আমার সমস্যা নাই, আমি এটা সরাই দিতে পারি এখান থেকে, আমার অ্যাপটা ঠিকঠাকভাবে রান করবে, কোনো প্যারা খাবে না এখানে। স্ট্রিম মোডে কেন দেওয়া হয় এটা আমি পরে বলবো, যখন দরকার হবে তখন বলবো। তাহলে আলটিমেটলি সে কি করতে, সে আসলে এই অ্যাপকে রান করতেছে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না আমি অ্যাপ রান করবো না, আমি নতুন একটা কম্পোনেন্ট বানাবো, ধরেন এসআরসি এর মধ্যে আমি আরেকটা কম্পোনেন্ট বানাচ্ছি, ধরেন নাম দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট ডট জেএসএক্স। এই যে দেখেন জেএসএক্স লেখার কারণ কি, ডট জেএস লিখলে একরকম এখানে আইকন দেখবেন, ডট জেএসএক্স লিখলে আরেক রকম আইকন দেখবেন। তাহলে যখন আপনি ডট জেএসএক্স এক্সটেনশনটা দিবেন তখন সে বুঝে যাবে যে এখানে আমার বেবেল অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন পার্থক্যগুলো কোথায়। অর্থাৎ ডট জেএসএক্স লিখলেই সে বুঝবে যে এই ফাইলের ভিতরে সে আসলে কি লিখবে, জাভাস্ক্রিপ্ট লিখবে, কিন্তু আমাকে বুঝতে হবে হচ্ছে কি এটা একটা এচটিএমএল। এটা কিভাবে বুঝবে, সে বেবেল দিয়ে বুঝবে, বেবেল আছে এখানে, বেবেল নিজের কাজ নিজে নিজে করে নিবে। যেমন ধরুন আমি এখন কি করব, আমি এখন এখানে ইনক্রিমেন্ট ডট জেএস কম্পোনেন্টে লিখবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফাইলের কম্পোনেন্টের ফাইলের নাম লেখারও কনভেনশন হচ্ছে কি ফুল হাতে লিখতে হবে, মানে ক্যাপিটাল, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল হতে হবে, প্রথম লেটারটা কি হতে হবে, ক্যাপিটাল হতে হবে, ঠিক আছে। তো এখানে ধরুন আমি লিখলাম হচ্ছে কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট, ওখানে যা করছিলাম তা এখানেও করবো আর কি, ইনক্রিমেন্ট, এবং এখানে আমি এটাকে কি করে দিলাম, এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম, ডিফল্ট এক্সপোর্ট করতেছি আর কি এটাকে, ঠিক আছে। তাহলে আমি ইনক্রিমেন্টটাকে কোথায় পেয়ে যাব, আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি, কোথায়, এখানে না, আমি চাইলে হচ্ছে মেইন ডট জেএসএক্স এ নিয়ে আসতে পারি। ধরুন আমি এটা সরাই দিলাম, সরাই ইনক্রিমেন্টটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, ইনক্রিমেন্ট, ঠিক আছে, ইনক্রিমেন্টটাকে নিয়ে আসলাম। এখন কিন্তু সে কি দেখাবে, ইনক্রিমেন্টকে দেখাবে। এখন আমার এখানে কিন্তু কি এখন কিছু দেখাচ্ছে না, কারণ ইনক্রিমেন্টের ভিতরে আমি এখনো কি করি নাই, কিছু লিখি নাই। তাহলে ইনক্রিমেন্টকে ধরুন আমি তখনের মতো করি, রিটার্ন করবে সে কি, রিটার্ন করবে ধরুন আপাতত একটা ডিবি রিটার্ন করবে এখান থেকে, সেটা হচ্ছে কি হ্যালো ইনক্রিমেন্ট, কথার কথা। তাহলে দেখেন এখন এখানে কি দেখাচ্ছে, হ্যালো ইনক্রিমেন্ট, ঠিক আছে, ছোট হয়ে গেলে একটু বড় করি, হ্যালো ইনক্রিমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে ধরেন আপনারা চাচ্ছেন না এটা করবেন না, আপনারা আরেকটা চাইলে করতে পারেন, ধরেন এখানে যেভাবে অ্যাপ ছিল ওইটাই থাক, ঠিক আছে, অ্যাপই থাক। আমি একটা কাজ করতে পারি, অ্যাপে এখন কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, কিন্তু কারণ আমি কি এই মেইন ডট জেএসএক্স এর মধ্যে অ্যাপটাকে রেন্ডার করছি। কারণ আমি চাইলে অ্যাপের ভিতরে ইনক্রিমেন্টটাকে রেন্ডার করতে পারি, যেমন ধরুন আমি এখানে ডিভের ভিতরে এটাকে পি ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং এর ভিতরে আমি ইনক্রিমেন্টটাকে কি করলাম, কল করলাম, ঠিক আছে। তাহলে এখন কি হবে, ওই অ্যাপ ফোল্ডারের মধ্যে হ্যালো ইনক্রিমেন্টটা রান হচ্ছে, ঠিক আছে। এবার আপনি এখানে ইনক্রিমেন্ট একটা না ইনক্রিমেন্ট 10টা দেন, কোনো সমস্যা নেই, 10টায় দিলে 10টা রান হবে, ঠিক আছে।
তাহলে দেখেন এখন আমি যদি ইনক্রিমেন্টে গিয়ে কোড করি, আমি এক জায়গাতে কোড করতেছি, বারবার আমি জিনিসটা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। ধরুন আমি এখানে আগের মতো ধরেন H1 নাম দিলাম, এখানে H1 এর মধ্যে লিখলাম হচ্ছে কি কাউন্টার, ঠিক আছে। H1 এর মধ্যে দিলাম হচ্ছে কাউন্টার, তারপর হচ্ছে ধরেন এখানে আমি একটা ডিভ দিলাম, ডিভের মধ্যে কি থাকবে, আমি এখানে একটা স্টেট নিলাম ধরেন কনস্ট কাউন্ট সেট কাউন্ট, ঠিক আছে। এবং ইউজ স্টেট হুক আমাকে এই দুটো জিনিস দিচ্ছে। এগুলো কিন্তু আমি কি করছি, ডিস্ট্রাকচার করছি আর কি, অ্যারে ডিস্ট্রাকচার যেটা করে। এই ইউজ স্টেট হুক আমাকে এই দুটো জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে কাউন্ট, একটা সেট। কারণ যদি ইউজ স্টেট ওভার করেন তাহলে দেখবেন সে বলতেছে কি এখানে দুইটা জিনিস সে রিটার্ন করে, একটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে। নর্মালি কি আনডিফাইন্ড বলতে বোঝাচ্ছে মানে কাউন্টটা আনডিফাইন্ড, এবং আরেকটা হচ্ছে একটা অ্যাকশন, ঠিক আছে। অ্যাকশনটা হচ্ছে কি একটা সেট কাউন্ট, এগুলোকে বলা হয় অ্যাকশন বলা হয় আর কি, অর্থাৎ একটা ফাংশন, সেটার ফাংশন বলে এগুলাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি কি করব, কাউন্টটাকে এখানে ভিতরে ইন্টারপোলেশনের মাধ্যমে দিয়ে দিলাম, এবং এখানে আমি কি করলাম, আমি এখানে একটা বাটন নিলাম, বাটনের নাম হবে হচ্ছে ইনক্রিমেন্ট, ঠিক আছে। ইনক্রিমেন্ট নিলাম, ইনক্রিমেন্ট লিখে এখানে হচ্ছে অন ক্লিক, সরি অন ক্যান প্লে না, অন ক্লিকের ভিতর আমি কি করব, অন ক্লিকের ভিতর আমি সেট কাউন্টে দিয়ে দিব, যেখানে হচ্ছে কি হবে ক্লিক করলে সেটা কি করবে, কাউন্ট প্লাস ওয়ান করবে আর কি। এবং এখানে আমি ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম 0। শেষ আমার কাজ। এখন দেখেন এটা একটা কাউন্টার হয়ে গেছে, দেখছেন। ইনক্রিমেন্ট এখানে করলাম 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 করলাম, খুবই সিম্পল, মানে আমার কিছুই করা লাগে নাই। কিছু কি করা লাগছে আমার, জাস্ট আমি একটা ইনক্রিমেন্ট ভাই কম্পোনেন্ট বানাইলাম। একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই কম্পোনেন্ট তৈরি করে ভাই লাভ কি হলো? আমার তো এখানে বাটনের আবার লেখাই লাগছে, এটা মানে HTML এর বিষয়গুলো তো আবার লেখা লাগবে। কোথায় লেখা লাগছে? মানে ওই যে আমরা তো আপনি বলছেন না এটা একবারই তৈরি করে বারবার ইউজ করা সম্ভব। এই তো ইনক্রিমেন্ট আমি একবারই ইউজ করলাম এটাকে, এবার এখানে একবারই বানাইলাম, এরপর এটাকে এখানে এই যে কোথায় এখানে বারবার ইউজ করতেছি। ও মানে আমরা একটু আগে একবার লিখলাম না, এখন ওইটা এখন দেখলাম আবার লিখতেছে। আরে ওইটা তো শেষ, আমি নতুন ভাবে রিয়েক্ট সেটআপ ইনস্টল করলাম না। আমি ও কি এখন আচ্ছা আচ্ছা ধরুন প্যাকেজ ইউজ করছি, আপনি মনে মিস করছেন। আমি তো এখন আমি তো এটা পুরো আলাদা প্রজেক্ট, মানে রিয়েক্টের আলাদা প্রজেক্টই বানাইছি এটা। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আবার আগে লিখছেন আপনি। আপনারা রিয়েক্ট সিডিএন সিডিএন দিয়ে করছিলাম, এখন তো সিডিএন মিডিয়ান না, এখন হচ্ছে এনপিএম ইনস্টল করে আমরা কাজ করে ফেলতেছি এখন। আমরা আগে যেগুলো প্যাকেজ থেকে যেগুলো সিডিএন এর মাধ্যমে বসেছিলাম, এখন আমরা কিছুই করিনি, এখন আমরা জাস্ট করছি হচ্ছে কি, সেটা চলে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট এনপিএম ক্রিয়েট বাইট এট দ্য রেট লেটেস্ট দিয়ে রিয়েক্ট ইনস্টল করলাম, ইনস্টল করে এখন ডিরেক্টলি আমরা কাজ করে ফেলতে পারতেছি। তো এটাই হোক। তো এতটুকু পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন আছে, প্রবলেম আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমাদের ক্লাসটা শেষ আর কি আজকের জন্য। আমরা ফোল্ডার স্ট্রাকচারটা ডিসক্রাইব করে ফেললাম, সামনে আমরা আরো দেখব রিয়েক্টের কিভাবে কাজ করে, অলরেডি বলছি, ঠিক আছে। রিউজ কিভাবে করতে পারি, ঠিক আছে। এবং এগুলাকে বলা হয় কি, এগুলাকে বলা হচ্ছে জেএসএক্স কম্পোনেন্ট, এই আর কি, ঠিক আছে। আলটিমেটলি তো ওভারঅল ডম থেকে শিফট হয়ে আমরা রিয়েক্টে চলে আসলাম, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা রিয়েক্টে কাজ করবো আর কি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আজকের ক্লাসটা আমাদের এতটুকুই।